আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এই শীতের দিনে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি সবাইকে আমাদের টেস্ট পরীক্ষার যে ফাইনাল সাজেশন ক্লাস সেই ক্লাসে। সো তোমাদের যতই শীত পড়ুক না কেন তোমাদের পরীক্ষা কিন্তু দিতেই হবে, টেস্ট পরীক্ষা, ঠিক আছে? সো এই ক্ষণক্ষণে শীতে তোমাদের আশা করছি যে টেস্ট পরীক্ষার উষ্ণ একটা বাতাস তোমাদের মধ্যে বয়ে যাচ্ছে। So, আমরা সবাই একটু হ্যাঁ ক্লাসে জয়েন করে ফেলবো এবং তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু শেয়ার মেশন করে দেবে যাতে তারাও আমাদের সাথে যুক্ত হতে পারে। মূলত আজকের ক্লাসটা আমরা দেখিয়ে দিব তোমাদেরকে যে টেস্ট পরীক্ষার জন্য তোমরা কিভাবে প্রিপারেশনটা নিবা এবং কিভাবে তোমরা প্রিপারেশন নিলে তোমাদের সর্বোচ্চ মার্কস এবং তোমরা ভালো করে টেস্ট পরীক্ষা উত্তীর্ণ হয়ে এইচএসসি পরীক্ষায় তুমি বসতে পারবা এবং এইচএসসি পরীক্ষায় তুমি ভালো একটা ফলাফল করবা বা তোমার লাইফে তুমি শাইন করবা। সো আমরা সবাই একটু বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু শেয়ার মেনশন করে দিব। আজকের এই লাইভ ক্লাসে আমরা জানি আমাদের লাইভ ক্লাসে আজকে হচ্ছে ইকোনমিক্সের সাজেশন ক্লাসটা হবে। সো আমিও তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি যাতে সবাই যুক্ত হতে পারে, তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই আমার সাথে যারা যুক্ত আছে আর কি। সো তোমরা একটু শেয়ার করে দাও, হ্যাঁ একটু মনগুলো শেয়ার করে দাও। আমি বেশি সময় নষ্ট করবো না যেহেতু তোমাদের সামনেই পরীক্ষা, সময় নষ্ট করার কোনো সুযোগ নাই। সো আমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিব, কেমন? সবাই একটু ক্লাসে শেয়ার করে দিব। আমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু শেয়ার মেনশন করে দাও যাতে তারাও আমাদের সাথে যুক্ত হতে পারে আজকের এই ক্লাসে, ঠিক আছে? আজকের এই ক্লাসে সবাইকে একটু যুক্ত করার জন্য তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দাও। আমি একটু শেয়ার করে দিচ্ছি তোমাদেরকে ক্লাসটা। ওকে, সবাই একটু যুক্ত হয়ে যাও, হ্যাঁ সবাই একটু যুক্ত হয়ে দাও। তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু শেয়ার মেনশন করে দাও যাতে তারাও আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারে আজকের এই ক্লাসে, ঠিক আছে? সো আমরা মূলত আজকে তোমাদের সাজেশন দিব এইচএসসি 26-এর শিক্ষার্থীদের জন্য, সাজেশন টেস্ট পরীক্ষার জন্য মূলত, হ্যাঁ। আর যাদের হচ্ছে দ্বিতীয় পত্র যদি এক্সামে থাকে কারো ফার্স্ট ইয়ারে তারাও চাইলে করতে পারবা, সমস্যা নাই, ঠিক আছে? তাদের জন্য সমস্যা হবে না। ওকে, আমি একটু ক্লাসে শেয়ার করে দিচ্ছি, একটা মিনিট আমাকে একটু সময় দাও, আমি একটু ক্লাসে শেয়ার করে দিচ্ছি, হ্যাঁ। একটু ক্লাসে শেয়ার করে দিচ্ছি, একটু সময় দাও আমাকে, একটু সময় নিচ্ছি আমি। ওকে, আমরা সবাই যারা যুক্ত হচ্ছে সবাই একটু ক্লাসে শেয়ার করে দিবা, কেমন? তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা যেন আমাদের সাথে যুক্ত হতে পারে, ঠিক আছে? একটু সবাই মন খুলে শেয়ার করবা। আমি এখনই শুরু করে দিব তোমাদের ক্লাস। তো বেশিক্ষণ সময় নষ্ট করব না, ক্লাস হবে খুবই ছোট কিন্তু যা বলবো একটু নোট ডাউন করার চেষ্টা করবা এবং সেখান থেকে পরীক্ষা ইনশাল্লাহ কমন পাবা। সো সবাই একটু যুক্ত হয়ে যায়, হ্যাঁ সবাই একটু যুক্ত হয়ে যায়। ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের একটু শেয়ার মেশন করে দাও, সবাই একটু শেয়ার করে দাও, ঠিক আছে? ইমতিয়াজ আসা সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। ইমতিজা আক্তার সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আব্দুর রহমান আছে, ওকে। তারপর হচ্ছে এসএসসি 25 আপনার ক্লাস করেছিলাম, নাও চট্টগ্রাম ইউনিভার্সিটি প্রিপারেশন নিচ্ছে, ভেরি গুড। আবিদুর রহমান, শুভকামনা অনেক অনেক তোমার জন্য। সাবরিনা ইয়াসমিন আছে সালাম দিয়েছে, আফিফা আছে সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। শারফিয়া আমাদের সাথে আছে, এই যে কি যে কঠিন নাম, শারফিয়া আছে সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। তারপর হচ্ছে সাকিব আছে, ওকে সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। ইয়ামিনী আছে আমাদের সাথে সালাম দিয়েছে, এসএসসি 25 ব্যাচ আপনার সাজেশন ইকোনমিক্সে 183 পেয়েছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এই যে দেখতে পাচ্ছ 26-এর শিক্ষার্থীরা, তোমরা দেখে নাও তোমাদের যারা বড় ভাই ছিল, হ্যাঁ যারা 25-এর শিক্ষার্থী ছিল তারা কিন্তু আমাদের সাজেশনগুলো আমাদের ক্লাসগুলো করে ইকোনমিক্সে 200 নাম্বারের মধ্যে 183, এটা কিন্তু হিউজ নাম্বার, হিউজ, হ্যাঁ প্রায় 90-এর উপরে, দেখছো তোমরা নাম্বার। সো আমরা জিয়াউল ইসলাম রয়েছে দিনাজপুর থেকে, ওকে। তারপর ইবা আছে সালাম দিয়েছে, ওয়েলকাম সালাম। আমরা সবাই একটু শেয়ার করে দিব, 100 জন তো চাই আজকে ক্লাস, এটা তো এত এত গুরুত্বপূর্ণ একটা ক্লাস, সাজেশনমূলক একটা ক্লাস, 100 জন না হলে কি হবে, ক্লাসটা জমে উঠবে। তাই সিদ্দিকা আমাদের সাথে রয়েছে সালাম দিয়েছে, ওয়েলকাম সালাম। তারপর হচ্ছে
তুষি আমাদের সাথে আছে, সালাম দিয়েছে, ওয়েলকাম সালাম। আমাদের সাথে আছে ইবা, কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। ইকরা আমাদের সাথে আছে, সালাম দিয়েছে, ওয়েলকাম সালাম। ওকে, তারপর হচ্ছে উর্মি আমাদের সাথে আছে। এফবিতে ঢুকলেই ফ্রি ক্লাস কোনটা করব? ও আচ্ছা, তাই নাকি? রহমান আছে আমাদের সাথে, সালাম দিয়েছে, ওয়েলকাম সালাম। তারপর হচ্ছে তৈবা সিদ্দিকা আছে। কি ব্যাপার, কোথা থেকে আসলেন? কি ব্যাপার, কোথা থেকে আসলেন? ও আচ্ছা, কোথা থেকে আসছে? আমি তো আচ্ছা। তারপর হচ্ছে জাহেদ আছে, সালাম দিয়েছে, স্যার আমি স্পেশাল ব্যাচে ভর্তি হয়েছি। ওকে ফাইন। ওকে, আমি একটু শুরুতে বলি, সেটা হচ্ছে আমাদের, তোমরা যারা টেস্ট পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছো তোমরা জানো তোমাদের আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। সো আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে তোমরা যারা আমাদের এফআরবি ব্যাচ ফাইনাল রিভিশন ব্যাচ সম্পর্কে জানো না, 26শে শিক্ষার্থী আছো, তোমাদেরকে বলছি আমাদের ফাইনাল রিভিশন ব্যাচে ভর্তি চলছে, যেটাতে তুমি এসএসসি পরীক্ষা পর্যন্ত ক্লাস করবা। এবং অলরেডি আমরা কিন্তু 1 মাস ফ্রি ক্লাস নিয়েছি, সেখানে তোমরা অলরেডি অনেকে ক্লাস করেছো, এবং যারা করো নাই তোমরাও ক্লাসগুলো আশা করি ফেসবুকে কয়েকটা ক্লাস নিয়েছি, সেগুলো দেখছো। সো আমাদের এই ব্যাচে ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, পেইড ব্যাচের ক্লাস। তোমরা যারা এখনো ভর্তি হও না, ভর্তি হয়ে যেতে পারবা। 2000 টাকায় তুমি কিন্তু এসএসসি পরীক্ষা পর্যন্ত ফুল প্রিপারেশনটা পেয়ে যাবা, এবং সবগুলো সাবজেক্টে তুমি ফার্স্ট নাম্বার ফুল কভার করে ফেলতে পারবা। এবং পড়ালেখা যারা টিচার্স আছে তাদের কেমন পড়া সেটা তোমরা অলরেডি জানো। তো আজকে আমি আর কথা বলছি না, তোমরা যারা ভর্তি হতে চাও টেস্ট প্রিপারেশন ফাইনাল রিভিশন ব্যাচে, তোমরা অবশ্যই এফআরবি ব্যাচে ভর্তি হওয়ার জন্য পড়ালেখা পেজে মেসেজ দাও। এই পেজে তুমি মেসেজ দিলে কিন্তু তুমি ভর্তি হয়ে যেতে পারবা। 2000 টাকা ডিসকাউন্টটা এখনো আছে, যেটা আমি একটু বলি, সেটা হচ্ছে আমাদের এই ডিসকাউন্টটা আমরা আরো কয়েকদিন রাখতেছি, যাতে তোমরা কম টাকায় ভর্তি হতে পারো, মূলত এটা বলতে গেলে। তো আমরা এই ডিসকাউন্টটা আমরা 10 তারিখ পর্যন্ত রাখবো, ঠিক আছে? এই মাসের 10 তারিখ পর্যন্ত আমরা এই ডিসকাউন্টটা রাখবো। 2000 টাকা, এটা 200 জন 500 জন হলে সমস্যা নেই, তোমরা 2000 টাকা ভর্তি হতে পারবা। সো 10 তারিখের মধ্যে যারা ভর্তি হতে চাচ্ছ দ্রুত ভর্তি হতে, 10 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। এই এফআরবি ব্যাচে 2000 টাকা ভর্তি হয়, এরপরে তোমাকে 2400 টাকায় ভর্তি হতে হবে। আমি আগেভাগে বলে দিচ্ছি, এমনি কোর্সই 5000 টাকা, কিন্তু তোমরা ডিসকাউন্টে এটা ভর্তি হতে পারবা 2000 টাকা দিয়ে 10 তারিখের মধ্যে। 10 তারিখের পরে তোমাকে 2400 টাকা দিয়ে ভর্তি হতে হবে, ঠিক আছে? সো ক্লাসটা আমরা শুরু করছি, আমরা ক্লাসটা শেষ করে দিচ্ছি বলতেছি। আচ্ছা, শুরু করে দিচ্ছি, হ্যাঁ। ওকে, আমরা ক্লাসে শুরু করে দিচ্ছি, সবাই চলে এসেছে আশা করছি। সো দেখো, আমরা মূলত হচ্ছে এই যে সেকেন্ড পেপারটা আমি একটু শুরুতে আগে বলে ফেলি। সেকেন্ড পেপারে কোন কোন চ্যাপ্টার গুরুত্বপূর্ণ, তোমরা অনেকে বলো যে কমেন্টে বলো যে স্যার আমাদেরকে একটু সাজেশন দেন, কোন কোন চ্যাপ্টার একটু ভালো করে দেখবো সেটা একটু বলে দেন। আমি প্রথমে তোমাদেরকে কোন কোন চ্যাপ্টার ভালো করে পড়বে সেটা বলে দিব, তারপর ওই চ্যাপ্টারের ভিতরে কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন হবে সেটা বলে দিব। ইনশাল্লাহ এখান থেকে হুবহু কমন পাবা। সো চলো আমরা সবাই একটু সময় দিয়ে, 1 ঘন্টা সময় দিয়ে তোমরা ক্লাসটা করো, তাহলে তোমার জন্য সেটা অনেক বেশি বেনিফিশিয়াল হবে এই ইকোনমিক্সের জন্য। আমরা ইকোনমিক্স অর্থনীতির প্রথম পত্র, এটা আমি একটু পরে আলোচনা করছি। অর্থনীতির প্রথম পত্রটা আমরা একটু পরে বলছি, কারণ অর্থনীতির প্রথম পত্র অনেকের টেস্ট পরীক্ষায় নাই। আমরা দ্বিতীয় পত্র নিয়ে একটু কথা বলি, হ্যাঁ, অর্থনীতির দ্বিতীয় পত্র। তো শোনো, অর্থনীতির দ্বিতীয় পত্রে তোমরা জানো তোমাদের হচ্ছে 10টা অধ্যায় আছে। অধ্যায় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, অনেকগুলো অধ্যায়, তাই না? সো এতগুলো অধ্যায় পড়াটা আসলেই টাফ, অবশ্যই টাফ, কারণ 10টা অধ্যায় মনে রাখাটা অনেক কষ্ট। তো কি করবা, সেটা হচ্ছে তোমাকে আমি যে অধ্যায়গুলো বলছি সেগুলো ভালো করে পড়বা। কেউ পড়বা অধ্যায় 1, হ্যাঁ, এটা পড়ার দরকার নাই, মানে এটা তুমি পড়বা যখন আমি যে অধ্যায়গুলো এখন ইম্পর্টেন্ট বলবো সেগুলো করার পর ওগুলো করবা। তা আমরা 5 স্টার দিচ্ছি চ্যাপ্টার 2, হ্যাঁ, এটা ভালো করে দেখবা। এবং চ্যাপ্টার হচ্ছে 3, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, হ্যাঁ, যেগুলো স্টার দিচ্ছি সেগুলো ভালো করে পড়বা, ঠিক আছে? সেগুলো ভালো করে পড়বা। তারপর হচ্ছে 7, এরপর হচ্ছে 8, তারপর হচ্ছে 9। তো তাহলে এভাবে করে তোমরা কি করবা, এই যেখানে যে 6টা অধ্যায় বলছি, মানে মূলত শর্ট সিলেবাস যেগুলো আছে, শর্ট সিলেবাসে তোমাদের আগের ব্যাচে ছিল আর কি, 2, 3, 4, 7, 8, 9, এই চ্যাপ্টারগুলো, এখানে 3টা চ্যাপ্টার, এখানে 3টা চ্যাপ্টার, এই চ্যাপ্টারগুলো তোমাকে মিনিমাম করতে হবে। মিনিমাম মানে হচ্ছে যাদের প্রিপারেশন দুর্বল, যারা চিন্তা করতেছো মানে কোনো রকম আমি কি করতে পারলে হবে, একটা মোটামুটি মান সম্মান নিয়ে পরীক্ষা দিয়ে মান সম্মান নিয়ে বের হতে পারলে হবে টেস্ট পরীক্ষায়,
তারা চিন্তা করবা এই 6টা অধ্যায় পড়ার জন্য। আর যারা চিন্তা করতেছে না আমাকে মান সম্মান হলে হবে না, আমার দরকার গোল্ড মেডেল, আমার দরকার হচ্ছে মেডেল, আমার দরকার বাবা বা আমার দরকার হচ্ছে শাবাশি, তো তাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই 6টার পাশাপাশি বাকি যে 4টা অধ্যায় আছে সেগুলো পড়তে হবে। ঠিক আছে, এটা হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাস বা সংক্ষিপ্ত আমাদের সাজেশন। প্রথম পত্র একটু বলে দিচ্ছি। প্রথম পত্রের ক্ষেত্রে তুমি অধ্যায় 1 2 3 4, আচ্ছা আমি একটু শর্টকাট লিখে দিই। প্রথম পত্রের ক্ষেত্রে অধ্যায়গুলো হচ্ছে অধ্যায় 1 2 3 4 এইগুলো পড়বা, তারপর হচ্ছে 8 9 10 এগুলো পড়বা। যাদের ফার্স্ট সহ আছে তারা এই 5টা পড়বা, সরি এই 7টা অধ্যায় পড়বা, 1 থেকে 4 8 9 10 এগুলো তোমরা অবশ্যই পড়বা। ঠিক আছে, মানে যারা মোটামুটি ভালো করে মানে প্রিপারেশনটা নিতে যাচ্ছে এরকম। আর যারা যাচ্ছে যে আরো ভালো করবা মানে একদম গোল্ড মেডেল বা A+ চাচ্ছে তাদেরকে কিন্তু সব অধ্যায় পড়তে হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কথা। আমরা 93 জন আছে, আমরা একটু চাই না সবাইকে একটু ক্লাসটা একটু চাইলে কিন্তু শেয়ার করতে পারি। হ্যাঁ, সবাই একটু ক্লাসে শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরা যুক্ত হতে পারে। সবাই একটু ক্লাস শেয়ার করে দাও। হ্যাঁ, নিজের ওয়ালে শেয়ার করে দিবা, বন্ধু বান্ধব যাতে যুক্ত হতে পারে সবাই। যাদের শুধু সেকেন্ড পেপার তাহলে তারা এই 6টা অধ্যায় ভালো করে পড়বা, আর বাকিগুলো এইগুলো পড়ার পর সময় থাকলে ভাইগুলো পড়বা। ঠিক আছে, আর যাদের ফার্স্ট পেপার আছে তারা এই 7টা অধ্যায় পড়বা, 1 2 3 4 8 9 10 মানে ফার্স্ট পেপার সহ যাদের আছে তাদের আর কি। ওকে, এবার আসো আমরা সেকেন্ড পেপারের ক্ষেত্রে বলে দিলাম কোন কোন অধ্যায় গুরুত্বপূর্ণ। এবার আসো কোন কোন টপিক গুরুত্বপূর্ণ সেটা বলে দিব। আগে শর্ট সিলেবাসগুলো বলে ফেলি, এই শর্ট সিলেবাসগুলো আগে বলে দিব, তারপর আমি অন্যান্যগুলো দেখা দিব। ঠিক আছে, অন্যান্যগুলো বলে দিব, তবে আগে শর্ট সিলেবাসটা দেখা দিই। সেকেন্ড পার্টটা আগে বলে দিব, তারপর ফার্স্ট পার্টগুলো বলবো। চলো আমরা দেখি প্রথম পত্র, আমরা সেকেন্ড পেপারটা আমরা শুরু করি। সো সবাই রেডি? 100 জন না হলে আমি শুরু করবো না, দ্রুত করো সবাই শেয়ার করো। এই সবাইটি শেয়ার করো তো। এতজন ক্লাস করতেছ, শেয়ার করছে মাত্র 4 জনে, দেখছো? এটা কিন্তু লজ্জাজনক, খুবই লজ্জাজনক, খুবই লজ্জাজনক। একটু সবাই শেয়ার করে দাও না, 4 জনে মাত্র শেয়ার করছো, হইলো এটা? সাবরিনা ইয়াসমিন আছে, ওকে জি স্যার, ওকে। তারপর হচ্ছে যিশু খান আছে আমাদের সাথে। না স্যার, শেয়ার করার মতো কেউ আচ্ছা, শেয়ার করার মতো কেউ নাই, তাহলে ওয়ালে শেয়ার করতে, নিজের ওয়ালে নিজের প্রোফাইলে শেয়ার করবে। আমাদের কেউ শেয়ার করার মতো নাই, বুঝছো? তবু আমি নিজের প্রোফাইলে শেয়ার করে দিয়েছি। আমার মতো যারা আছো তোমরা কি করবে, নিজের ওয়ালে শেয়ার করে দিবা। ঠিক আছে, কাউকে পার্সোনালি শেয়ার করার দরকার নেই, নিজের ওয়ালে শেয়ার করে দিলে অনেকে আসবে, যাদের প্রয়োজন আছে তারা এমনিতে চলে আসবে। কাজী বলছে 50টা প্লাস শেয়ার করছি, মাশাআল্লাহ। এত শেয়ার হলে আমি দেখতেছি না কেন? এখানে আমি শেয়ার দিতে পারছি মাত্র 4টা শেয়ার দেখতে পাচ্ছি, বুঝছো? 4টা শেয়ার, শুধু 4টা শেয়ার দেখতে পাচ্ছি। আচ্ছা জিসান হবে স্যার, আচ্ছা জিসান, আমি কি ভুল বলে ফেলছি? জিসান, আচ্ছা। তারপর হচ্ছে স্পর্শবিন্দু আছে আমাদের, ফার্স্ট এবং সেকেন্ড দুইটাই হবে, ওকে। ফাহমিদা আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমরা সবাই কি শেয়ার করছি? সবাই একটু শেয়ার করে দাও, সবাই একটু শেয়ার করে দাও। ঠিক আছে, দেখো আমরা সেকেন্ড পেপারের ক্ষেত্রে সেকেন্ড পেপারে আমি তোমাদেরকে কোন কোন অধ্যায় বললাম যে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, সপ্তম, অষ্টম, নবম, এগুলো আগে বলে দিচ্ছি কোন কোন টপিক দেখবা, ভালো করে দেখবা। চলো আমরা একটু দেখি। আমি প্রথমে অধ্যায়ে চলে যাই, আমি সেখান থেকে তোমাদেরকে একটা দেখা দিই, মানে আমাদের নোট থেকে দেখা দিই, ইজি নিউজ বই থেকে তোমাদের দেখা দিব। তোমাদের যাদের বই আছে, আমাদের বইটা আছে, সেই বই থেকে তোমরা দেখতে পারবা। সো নতুন এডিশন বই আসতেছে, যারা টেস্ট পরীক্ষার জন্য মানে বই নিয়ে যাচ্ছে, টেস্ট পরীক্ষার আগে পাবা না বইটা হচ্ছে টেস্ট পরীক্ষার পরপরই পাবা। সো নভেম্বর জানুয়ারি শেষের দিকে বইটা পেয়ে যাবা। ঠিক আছে, কাজ চলতেছে, হুরুস্ত কাজ চলতেছে এখন। এটা আমাদের একদম মানে কি বলবো যে একটা সবচেয়ে বেস্ট আমরা একটা ভার্সন বের করার চেষ্টা করতেছি, থার্ড এডিশনটা, যাতে তোমরা সবচেয়ে বেস্ট একটা বই পাও। হ্যাঁ, সেকেন্ড এডিশনটা আলহামদুলিল্লাহ, প্রথম এডিশন সেকেন্ড এডিশন খুবই ভালো ছিল, তোমাদের সাড়া পেয়েছি অনেক অনেক অনেক, এবং সবাই বই নেওয়ার জন্য প্রতিদিন মানে একদম কম হলো 20-30টা করে মেসেজ আসে, স্যার বই আসছে কিনা, বই দেন, বই লাগবে, বই দেন, এরকম। কিন্তু আমরা দিতে পারতেছি না, আমাদের কারণ আগে কোয়ালিটি দেখতে হবে, কোয়ালিটি ঠিক রাখার জন্য আমরা একটু সময় নিচ্ছি, একটু আমাদেরকে সময় দাও, জানুয়ারি শেষের দিকে তোমরা বই অর্ডার করতে পারবা সবাই। ঠিক আছে, সো আমরা এই সেকেন্ড পেপারটা আমরা দেখি। হ্যাঁ, এই যে সেকেন্ড পেপারের মধ্যে আমাদের প্রথমে আছে চ্যাপ্টার 2। হ্যাঁ, আমরা চ্যাপ্টার 2টা দেখা দিই কোন কোন জায়গা থেকে তোমরা ভালো করে পড়বে, আমি একটু বলে দিচ্ছি, শোনো। মূলত চ্যাপ্টার 2 হচ্ছে বাংলাদেশের কৃষি। এই অধ্যায়ে আমাদের হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক যদি আমি বলি, সেটা হচ্ছে এই অধ্যায় থেকে আমাদের সিকিউর জন্য যেটা গুরুত্বপূর্ণ, এমসিকিউ তো প্রত্যেকটা জিনিসই গুরুত্বপূর্ণ, আর ইজি নিউজ বইয়ের মধ্যে এমন কিছু নাই যেটা তোমার গুরুত্বপূর্ণ না। এখানে পুরো অধ্যায়টাকে খুব কম পেজে নিয়ে আসা হয়েছে, এবং আশা করছি এগুলো পড়লে তোমাদের 100-100 কমন থাকবে, এবং বিগত সালে যারা পরীক্ষাতে ছিল তারাও কমন পেয়েছে। সো মূলত আমি সিকিউর কথাটা বলি, কোন কোন জায়গা থেকে সিকিউ আসতে পারে। মূলত এই কৃষির অধ্যায় থেকে সবচেয়ে প্রথম যেখান থেকে আমাদের সিকিউ আসতে পারে সেই টপিকটার নাম হচ্ছে এই যে কৃষির উপখাতের মধ্যে, কৃষি খামারের মধ্যে
এই যে উৎপাদনের উদ্দেশ্যে কৃষি খামার দুই ধরনের, জীবন নির্বাহী খামার, বাণিজ্যিক খামার। এখান থেকে প্রশ্ন আসবে জীবন নির্বাহী খামার কোনটা, যেখানে কৃষকের মূল উদ্দেশ্যই থাকে কি যে তোমার জীবন নির্বাহ করা বা ফ্যামিলি নিয়ে চলা, এখানে তার উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, এটাকে আমরা বলি জীবন নির্বাহী খামার। আর বাণিজ্যিক খামার কোনটা, যেটা মূল উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন করা। ঠিক আছে, এখান থেকে তুমি সিকিউটা পাবা, এখান থেকে একটা সিকিউ আসবে, মানে এটা আসার সম্ভাবনা আর কি। তারপর হচ্ছে 2 নাম্বার যেখান থেকে সিকিউ আসতে পারে সেটা হচ্ছে কৃষি পণ্যের বিপণন। অর্থাৎ আমাদের যে কৃষি পণ্যগুলো আছে সেগুলো যখন আমরা বিক্রি করতে যাই, বিপণন করতে যাই, তখন আমাদের বিভিন্ন প্রবলেম ফেস করতে হয়। এক্ষেত্রে কি কি সমস্যা কৃষি পণ্যের এবং সমস্যার সমাধানের উপায়গুলো কি, এই দুটো জায়গা থেকে পরীক্ষার প্রশ্ন আসতে পারে যে কৃষি পণ্যের সমস্যাগুলো কি, বিপণনের সমস্যাগুলো এবং সমাধানগুলো। এখানে এটা ভালো করে দেখবা। ঠিক আছে, এরপর মাশরুম এগুলো থেকে সিকিউ আসবে না, এমসিকিউ আসতে পারে। মাশরুম থেকে আসতে পারে সিকিউ, তবে খুব রেয়ার। রেয়ার বলতে বোঝাচ্ছি অনেক সময় আসেই না। ঠিক আছে, মাশরুম থেকে আসতে পারে এমন যে এমন একটা কাজ করতেছে, কৃষি কাজ করতেছে যেখানে কোনো মাটির প্রয়োজন হয় না, ভূমির প্রয়োজন হয় না, সেটা কোন ফসল, তাহলে সেটা হবে মাশরুম। কারণ যে ফসলের জন্য কোনো ভূমি প্রয়োজন হয় সেটা হচ্ছে মাশরুম। তারপর ভূমি থেকে কোনো সিকিউ আসবে না। কৃষি ঋণ, হ্যাঁ এখান থেকে সিকিউ আসতে পারে যে কৃষি ঋণের উৎসগুলো কেমন। কৃষি ঋণের মূলত দুইটা উৎস আছে, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক, একটা অপ্রাতিষ্ঠানিক। কৃষি ঋণের দুইটা উৎস, একটা প্রাতিষ্ঠানিক, একটা অপ্রাতিষ্ঠানিক। প্রাতিষ্ঠানিক উৎস মূলত দুই ধরনের হয়, দুইভাবে নেওয়া যায় প্রাতিষ্ঠান থেকে উৎস ঋণ। একটা হচ্ছে উপানুষ্ঠানিক, একটা হচ্ছে আনুষ্ঠানিক। উপানুষ্ঠানিক হচ্ছে সাধারণত এনজিও, গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিলে সেটা। আর আনুষ্ঠানিক হচ্ছে সাধারণত অন্যান্য ব্যাংক, গ্রামীণ ব্যাংক, অন্যান্য ব্যাংক, সরকারি ব্যাংক, তারপর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, সেক্ষেত্রে ঋণ নিলে সেটা হচ্ছে আমাদের আনুষ্ঠানিক হয়। আর এটা হচ্ছে অনানুষ্ঠানিক, যেখানে কোনো আনুষ্ঠানিকতা থাকে না, সেটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক ঋণের উৎস। ঠিক আছে, তাহলে দুই ধরনের ঋণের উৎস, প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক। প্রাতিষ্ঠানিক আবার দুই প্রকার, উপানুষ্ঠানিক, আনুষ্ঠানিক। উপানুষ্ঠানিক হচ্ছে এনজিও আর গ্রামীণ ব্যাংক, আর আনুষ্ঠানিক হচ্ছে তোমার বিভিন্ন ব্যাংক, মানে যে ব্যাংকগুলো আর কেন্দ্রীয় ব্যাংক। আর অন্যদিকে আমি যদি বলি অপ্রাতিষ্ঠানিক কোনগুলো, অপ্রাতিষ্ঠানিক হচ্ছে অনানুষ্ঠানিক, যেখানে কোনো আনুষ্ঠানিকতা থাকে না। সেটা কি কি, গ্রাম্য মহাজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন। ঠিক আছে, ধনী কৃষক, এই থেকে যখন ঋণ নেওয়া হয় তখন সেটাকে আমরা বলি অনানুষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক ঋণ উৎস। এখানে সুন্দর করে সাজানো আছে, এই যে সুন্দর করে সাজানো আছে। ঠিক আছে, সো এখানে কৃষি ঋণের ব্যবস্থার সমস্যাগুলি এখানে আসতে পারে সিকিউর ক্ষেত্রে আর কি। লাস্ট টপিক এই চ্যাপ্টারে যেখান থেকে সিকিউ আসবে সেটা হচ্ছে কৃষি ও পরিবেশ। রিসেন্টলি খুব বেশি প্রশ্ন আসছে এই জায়গা থেকে, কৃষি ও পরিবেশ থেকে, কারণ কৃষি কিন্তু ডিপেন্ড করে থাকে আমাদের পরিবেশের উপর। সো কৃষি যদি আমাদের ভালো করতে চায়, আমাদের পরিবেশ কি করতে হবে, সংরক্ষণ করতে হবে, বা পরিবেশ আমাদেরকে ঠিক রাখতে হবে। আর সেজন্য এখানে পয়েন্টটা ভালো করে দেখবা, এই জায়গা থেকে পরীক্ষা আসবেই, যে এটা পরীক্ষা আসবে সেটা হচ্ছে বাংলাদেশে কৃষিতে পরিবেশ দূষণ, বৈশ্বিক উষ্ণতা, জলবায়ু পরিবর্তন জনিত প্রভাবগুলো কি, পরীক্ষায় আসবে লিখে রাখো। ঠিক আছে, কি বলছি বলো, বাংলাদেশে কৃষিতে পরিবেশ দূষণ, বৈশ্বিক উষ্ণতা, জলবায়ু পরিবর্তন জনিত প্রভাব, এটা পরীক্ষায় আসবেই। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারটা হচ্ছে একটু ভালো করে দেখবে, আশা করি তোমাদের কভার হয়ে যাবে সিকিউর জন্য। আর এমসিকিউর জন্য পুরোটাই পড়তে হয়, ইজি মিস বই যাদের আছে পুরোটাই পড়তে হবে, কেমন, কোনো লাইন বাদ দেওয়া যাবে না। কারণ আমরা এখানে যা দিয়েছি আশা করছি সবগুলোই কি তোমার, মানে কোনো লাইন এক্সট্রা দেওয়া হয় না, যেটা যে তোমার গুরুত্বপূর্ণ না, এরকম কোনো লাইন দেওয়া হয় না। চলো আসি আমরা 2 নাম্বার, মানে চ্যাপ্টার আমরা 3 দেখবো। চ্যাপ্টার 3তে আমাদের কি কি বিষয় গুরুত্বপূর্ণ দেখো। মূলত চ্যাপ্টার 3 শুরুতেই আছে বাংলাদেশের কৃষি, বাংলাদেশের শিল্প। এটার মধ্যে প্রথমে এখানে শিল্পের যে প্রকারভেদগুলো আছে 2016 এবং 2022 অনুযায়ী শিল্পের প্রকারভেদ, তুমি যে কোনো একটা মুখস্থ রাখতে পারলে হবে, বিশেষ করে 2022 মুখস্থ রাখতে পারলে হয়ে যাবে। 2022 সাল অনুযায়ী কোনটা বৃহৎ শিল্প, কোনটা মাঝারি শিল্প, কোনটা ক্ষুদ্র শিল্প, এটার যে ক্যাটাগরিগুলো আছে, অর্থাৎ শ্রম কত হইলে, শ্রমিক সংখ্যা কত হইলে, বা মূলধন সম্পদের পরিমাণ কত হলে সেটাকে আমরা বৃহৎ শিল্প বলবো, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প বলবো, এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। এছাড়াও আর কিছু শিল্প আছে এখানে, যেমন হাইটেক শিল্প, হস্তশিল্প, শিল্প, সংরক্ষিত শিল্প, এগুলো একটু পড়ে দেখতে হবে, এমসিকিউর জন্য কাজে লাগবে। ঠিক আছে, তবে বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প, সেখান থেকে সিকিউ আসতে পারে, এমসিকিউ নয়, এমসিকিউ আসতে পারে, তবে সিকিউ আসার জন্য এই জায়গাগুলো দেখবা। আচ্ছা, এরপর আসো আমাদের এই যে এখানে যে বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র এবং কুটির শিল্পের ভূমিকা বা আমাদের গুরুত্ব। সো এই শুধু বাংলাদেশের কুটির শিল্পের গুরুত্ব নয়, এখানে যতগুলো শিল্প আছে, বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প, হ্যাঁ, তারপর হচ্ছে তৈরি পোশাক শিল্প, তারপর হচ্ছে তোমার চামড়া শিল্প, চা শিল্প, প্রত্যেকটা শিল্পের গুরুত্ব, এটার প্রয়োজনীয়তা, গুরুত্ব বা প্রয়োজনীয়তা, তারপর হচ্ছে এটার সমস্যাগুলো, সমাধানগুলো, এগুলো তোমাকে দেখলেই তোমার এই চ্যাপ্টার ক্লিয়ার। এই চ্যাপ্টারের সিকিউ তুমি সবগুলো পারবা। ঠিক আছে, প্রত্যেকটা শিল্পে কি লিখবা, যে গুরুত্বগুলো কি, সমস্যা কি, সমাধান কি, মানে এই শিল্পের গুরুত্ব কি, সমস্যা কি, সমাধান কি, এগুলো পড়লে তোমার জন্য একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ক্ষুদ্র এবং কুটির শিল্পের সমস্যা বলি, ক্ষুদ্র এবং কুটির শিল্পের ভূমিকা, তারপর হচ্ছে সমস্যা বলি, তারপর হচ্ছে রপ্তানিমুখী শিল্পের মধ্যে আছে পাট শিল্প, এটা সিকিউর জন্য গুরুত্বপূর্ণ না, বস্ত্র শিল্পটা গুরুত্বপূর্ণ সিকিউর জন্য, বস্ত্র এবং তৈরি শিল্প খুবই গুরুত্বপূর্ণ সিকিউর জন্য। ঠিক আছে, তারপর হচ্ছে চা শিল্পটা সিকিউর জন্য বেশি গুরুত্বপূর্ণ, চামড়া শিল্পটা গুরুত্বপূর্ণ মোটামুটি, তৈরি শিল্প তো বললাম এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে,
আর হচ্ছে আমদানি বিকল্প শিল্প, এটাও গুরুত্বপূর্ণ যে আমরা বাইরের দেশ থেকে পণ্য আমদানি না করে সেই পণ্যটা যদি দেশে উৎপাদন করি সেটা হবে আমদানি বিকল্প শিল্প, অর্থাৎ আমদানি না করে সেটা দেশে উৎপাদন করা। এটার ফলে আমাদের রেমিটেন্স কি হবে, আমাদের বাইরের দেশে ডলার আমাদের কি হবে, সাশ্রয় হবে, আমরা বাইরের দেশে ডলার দিয়ে আমাদের পণ্য কিনতে হবে না, ঠিক আছে। এই জন্য তাহলে এটা একটু পড়বা, আমদানি বিকল্প শিল্প, এই চ্যাপ্টার হচ্ছে একটা। তাহলে কোন কোন জায়গায় মনে রাখবা, বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প, এগুলোর হচ্ছে কি তোমার হচ্ছে মানে ক্যাটাগরি অনুযায়ী কত কত মূলধন আর মূলধন বলতেছি সম্পদ আর শ্রম টাকা লাগে সেটা মনে রাখবা সিকিউর জন্য। তারপর হচ্ছে আমরা বলেছি আমদানি বিকল্প শিল্প, সেটা সিকিউর জন্য গুরুত্বপূর্ণ। তারপর তৈরি পোশাক শিল্প, বস্ত্র শিল্প, চামড়া শিল্প, আর হচ্ছে আমদানি বিকল্প শিল্প, এটা তো বলে দিলাম। এই টপিকগুলো ভালো করে দেখবে, আশা করছি তোমাদের কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে। স্যার একটু ওয়েট করে অ্যাসেস নিব, অ্যাসেস কোনটা নিবা? এখানে অ্যাসেস নেওয়ার তো তুমি সুযোগ পাবা না, এতগুলো আমি টানবো, তুমি কেমন অ্যাসেস নিবে এতগুলো? এখানে তো অনেক কিছু আমি বলে দিব আজকে একটা ক্লাসে। হ্যাঁ, মুহূর্তের মধ্যে অধ্যায় থাকে, এটা তো আমি তোমাদেরকে দেখা দিচ্ছি কোন কোন জিনিস দেখবা, এটা তো তোমাকে পড়তে হবে। তুমি কি এই ক্লাস করে তুমি কি সব পেরে যাবা? আমি তো জাস্ট মূল টপিকটা বলে দিচ্ছি কিভাবে কি করবা, কোন জিনিসটা দেখবা সেটা বলতেছি। এই ক্লাসটা তুমি প্রিপারেশন নেওয়ার সময় এই অধ্যায় আমার ভিডিও, যে 2-3 মিনিটের ভিডিওটা একটু দেখবা, মানে এই অধ্যায়ে যে কথাগুলো বলছি এগুলো একটু শুনবা, শুনে তারপর তুমি অধ্যায়টা পড়ো। এই অধ্যায়টা পড়লে তোমার জন্য সহজ হয়ে যাবে প্রিপারেশনটা নেওয়া, যে আমি কোন জায়গায় ফোকাস করবো তুমি বুঝতে পারবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা থার্ড চ্যাপ্টারে চলে আসি, ফোর্থ চ্যাপ্টারে, চ্যাপ্টার 4। তো দেখো চ্যাপ্টার 4 হচ্ছে আমাদের জনসংখ্যা, মানব সম্পদ, আত্মকর্মসংস্থান, এই চ্যাপ্টারটা এখানে। সো এই চ্যাপ্টার থেকে আমাদের সিকিউ কোন কোন জায়গা থেকে আসবে, প্রথমে এখানে চ্যাপ্টারের শুরুতেই কিছু সূত্র আছে, যেমন ধরো স্থূল জন্মহার, স্থূল মৃত্যু হার, স্বাভাবিক বৃদ্ধির হার, জনসংখ্যার বৃদ্ধির হার, খুবই গুরুত্বপূর্ণ এই সূত্রগুলো। শূন্য জনসংখ্যা বৃদ্ধিটা লাগবে না সূত্র, জনসংখ্যা ঘনত্ব এটাও গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে নিট অভিবাসন হার, এই 8টা সূত্র খুবই 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 গুরুত্বপূর্ণ, এখান থেকে একটা সিকিউ থাকবে। এই 8টা সূত্র যদি একটু তুমি মুখস্থ করে যেতে পারো, খুবই সহজ, কিন্তু সূত্রগুলো একবার দেখলে তুমি মুখস্থ করে ফেলতে পারবে, সর্বোচ্চ তোমার 15 মিনিট সময় লাগবে। এই সূত্রগুলো মুখস্থ করে ম্যাথ করতে সর্বোচ্চ তোমার 15 মিনিট সময় লাগবে, ঠিক আছে। 15 মিনিট সময় দিবা, দেখবে একটা সিকিউ তুমি ইজিলি পাচ্ছ। তারপর এরপর আসো জনসংখ্যা তত্ত্ব। এই জনসংখ্যা তত্ত্ব থেকে দুইটা তত্ত্বই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব, পরীক্ষা মনে করে এখানে একটা সূচি দিয়ে দিবে, হ্যাঁ, এখান থেকে একটু পর্যন্ত সূচি দিয়ে দিবে, বলবে চিত্র আঁকতে, অথবা বারচিত্র বা দণ্ডচিত্র আঁকতে বলবে, ঠিক আছে, সেটা করবে। অথবা বলবে এইটা কোন তত্ত্বের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ, তাহলে হবে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব, যেখানে মূলত বলা হয়েছে একটা দেশের জনসংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। কি হারে বৃদ্ধি পায় বলতো? একটা দেশের জনসংখ্যা জ্যামিতিক হারে, অর্থাৎ আগে যত ছিল তার ডাবল হয়ে হয়ে বৃদ্ধি পায়। দেখো, 1 ডাবল 2 2 ডাবল 4 4 ডাবল 8 8 ডাবল 16 করে বৃদ্ধি পায়, তবে সেটা কত বছরে? 25 বছর অন্তর অন্তর ডাবল হয়, এটা মনে রাখবা, হ্যাঁ। আর খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় এক এক করে, অর্থাৎ 1 এর পরে 2 2 এর পর 3 3 এর পর 4 4 এর পরে 5 এভাবে করে বৃদ্ধি পায় খাদ্য উৎপাদন। তাহলে আমরা বলি আবার যে জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে, আর খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় কি হারে বলো তো? গাণিতিক হারে, এক করে বাড়বে। 25 বছর অন্তর অন্তর মূলত কি হয়? ডাবল হয়। এটা কে বলেছে? ম্যালথাস বলেছে যে 25 বছর পর পর জনসংখ্যা হয় ডাবল, আর খাদ্য উৎপাদন এক এক করে, এক গুণ করে কি পায়? বৃদ্ধি পায়। সো এই আর কি, তোমাদের কিন্তু আজকে রাত 8টায় থাকবে ম্যানেজমেন্ট ক্লাস, এরপর কালকে তোমাদের ক্লাস, পরশুদিন ক্লাস, সবগুলো শিডিউল কিন্তু দেওয়া হয়েছে পেজ, পড়ালেখা ফেসবুক পেজে রুটিন দেওয়া হয়েছে, তোমরা সেই অনুযায়ী সবাই ক্লাসগুলো করবা, ঠিক আছে। এই আর কি। আর যারা এখন আমাদের এফআরবি ব্যাচ সম্পর্কে জানো না, ফাইনাল রিভিশন ব্যাচ, সেই ব্যাচে 10 তারিখ পর্যন্ত আমরা 2000 টাকায় ভর্তি নিচ্ছি, সব বিষয় পেয়ে যাবে, এসএসসি পরীক্ষা পর্যন্ত প্রিপারেশন হয়ে যাবে মাত্র 2000 টাকা দিয়ে। আর আমরা কিভাবে ক্লাস নিই, কেমন ক্লাস নিই, তোমরা আশা করি সেটা সম্পর্কে অবগত, ঠিক আছে। বইয়ের পাটা পুলতান আগে স্যার একটা অধ্যায় শেষ করে ফেলতেছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের মূলত হচ্ছে ম্যালথাস জনসংখ্যা তত্ত্ব, এটা দেখবা। আচ্ছা, তাহলে চিত্র দুইটা মনে রাখবা, যে এই চিত্রটা দিয়েও পরীক্ষা আসতে পারে, এটা কোন তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ, তাহলে তুমি বলবে যে এটা হচ্ছে ম্যালথাস জনসংখ্যা তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ। আবার বলতে পারে এই চিত্র থেকে তুমি সূচি করো, তাহলে এই যে দেখে দিয়ে করবা। এই যে বছর যখন 0 তখন হচ্ছে এই পপুলেশন 1, বছর 25 হলে পপুলেশন 2, বছর 50 হলে পপুলেশন 3, সরি পপুলেশন হচ্ছে 4, 75 হলে পপুলেশন 8, 100 হলে পপুলেশন 16। এটা তো মুখস্থ করে ফেলার মতো বিষয়টা, এটা ছাড়া আর কোনো সূচি আসবে না, সূচিটা এটাই থাকবে, অলওয়েজ এটা থাকবে। তুমি এই এটা না দেখো তুমি বলতে পারবা যে 100 বছর পর্যন্ত হলে এরকমই হবে, কারণ এটা ছাড়া কোনো ওয়ে নাই, এটাই মানে তত্ত্বটাই তো এটা, ঠিক আছে, সেজন্য। আচ্ছা, তারপরে আসো, এরপর আমাদের এখানে ম্যালথাসিয়ার চক্র, এটা একটু মনে রাখিও, মানে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য ম্যালথাসিয়ার একটা চক্র আছে, যেটা প্রাকৃতিক নিরোধ বলা হয়। একটা হচ্ছে জনসংখ্যা যখন অনেক বেশি বেড়ে যায়,
এক্সিস্টেন্ট জনসংখ্যা থেকে যদি কোনো কারণে সেই জনসংখ্যা কমে যায় সেটাকে আমরা বলি প্রাকৃতিক নিরোধ। এই প্রাকৃতিক নিরোধকে ম্যালথাস মানে একটা চক্রের সাথে তুলনা করেছে, সেটা হচ্ছে ম্যালথাসের চক্র বলা হয়। সেটাকে বলা হচ্ছে একটা দেশে যখন জনাধিক্য হয়, অনেক বেশি জনসংখ্যা হয়ে যায়, তখন সেখানে প্রাকৃতিক নিরোধ হয়। প্রাকৃতিক নিরোধ কি? মনে করে যুদ্ধ হয়েছে, হ্যাঁ, মহামারী হয়েছে, তারপর হচ্ছে তোমার আর কি বলতে পারি, খরা হয়েছে, দুর্ভিক্ষ হয়েছে, এটার কারণে যদি জনসংখ্যা মরে যায় বা জনসংখ্যা কমে যায়, সেটাকে আমরা বলি প্রাকৃতিক নিরোধ। অর্থাৎ একটা দেশে জনাধিক্য হলে সেখানে প্রাকৃতিক নিরোধ হবে, হয়ে জনসংখ্যা আবার কমে যাবে, কমে খাদ্য জনসংখ্যার মধ্যে একটা ভারসাম্য অবস্থা ফিরে আসবে। মানে যেহেতু খাদ্য উৎপাদন আস্তে আস্তে বৃদ্ধি পায়, জনসংখ্যা অনেক র্যাপিডলি বাড়ে, তো সেই জন্য জনসংখ্যা অনেক কমে যায়, কমে গিয়ে খাদ্য জনসংখ্যার মধ্যে ভারসাম্য অবস্থা ফিরে আসতে আবার জনাধিক্য হয়। সেখানে যেহেতু জনসংখ্যা জ্যামিতিক হারে বাড়ে, জনাধিক্য আবার হবে, খাদ্য উৎপাদন আস্তে আস্তে বাড়বে, আবার সেখানে প্রাকৃতিক নিরোধ হবে, আবার জনসংখ্যা খাদ্যের মধ্যে উৎপাদনের মধ্যে ভারসাম্য অবস্থা ফিরে আসবে। তো এইভাবে করে এটা ঘুরতে থাকে ভিতরে, এটাকে কি বলা হয়? যে একটা ম্যালথাসীয় চক্র বলা হয়ে থাকে। ওকে, আচ্ছা, তাহলে এগুলো একটু পড়বা, সমালোচনাটা একটু পড়ে দেখবা, গুরুত্বপূর্ণ। কাম্য জনসংখ্যা খুবই গুরুত্বপূর্ণ। ম্যালথাস জনসংখ্যা, কাম্য জনসংখ্যা, এই দুটো থেকে একটা আসবে, আর একটা আসবে কোথা থেকে? ওই যে প্রথমে যে 8টা সূত্র বলছিলাম, 9টা সূত্র, 8টা নাকি 8টা, ওই 8টা সূত্র দেখবা, আর এই দুটো তথ্য দেখবা, অবশ্যই তুমি কমন পাবে ইনশাআল্লাহ। কাম্য জনসংখ্যা তত্ত্বের মূল বিষয়টা হচ্ছে এই যে এখানে দেখালে তোমরা বুঝবা, যে আমি যদি বলি এখানে যে একটা দেশের জনসংখ্যা যখন কম থাকে তখন মাথাপিছু আয় কি থাকে? কম থাকে মূলত, বুঝছো? একটা দেশের জনসংখ্যা যদি কি থাকে? কম থাকে, মাথাপিছু আয় কি থাকে? কম থাকে। জনসংখ্যা যখনই বাড়ে মাথাপিছু আয়টা আরো বাড়ে, জনসংখ্যা আবার যখন অত্যাধিক বেড়ে যায় তখন মাথাপিছু আয়টা আবার কমতে শুরু করে। তো যখন তুমি দেখবা যে একটা দেশের মাথাপিছু আয় সবচেয়ে বেশি, এই যে এই পয়েন্টে মাথাপিছু আয় সবচেয়ে বেশি, তাহলে এই P2 হচ্ছে আমাদের কাম্য জনসংখ্যা। কাম্য জনসংখ্যা মানে হচ্ছে যেই পরিমাণ জনসংখ্যা থাকলে একটা দেশের মাথাপিছু আয় সর্বোচ্চ হয়, সেটাকে মূলত আমরা কাম্য জনসংখ্যা বলে থাকি। তাহলে এই চিত্রের মধ্যে কাম্য জনসংখ্যা কত? এই যে এটা। তো জনসংখ্যা কাম্যস্তর রয়েছে কিনা তার একটা সূত্র আছে এখানে, তো এখন তো সেটা বিস্তারিত বলার সময় নাই, বলতে পারবো না। কেমন, তোমরা এগুলো একটু দেখবা, মানে চিত্র দেখে, মানে এই সূত্র দিয়ে তোমরা জনসংখ্যা কাম্যস্তর রয়েছে কিনা তা দেখবা। আর m এর মান যদি ধনাত্মক হয় তাহলে কি, ঋণাত্মক হলে সেটা কি, শূন্য হলে সেটা কি, এটা শূন্য হবে, শূন্য হলে সেটা কি, সেটা তুমি ভালো করে দেখবা, ঠিক আছে? আর এখানটা ম্যাথও করা আছে, যে যাদের ইজি ইউনিট বই আছে এখানে একটা ম্যাথ দেওয়া আছে, এই ম্যাথটা প্র্যাকটিস করবে, এটা হুবহু কমন আসতে পারে পরীক্ষায় এই ম্যাথটা, ঠিক আছে? মনে করো এই বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দুতে অসামঞ্জস্যের পরিমাণ বের করতে বলবে, বা ডাল্টনের সূত্র ব্যবহার করে জনসংখ্যা কোন স্তর আছে সেটা তোমাকে জিজ্ঞেস করতে বলবে, তখন তুমি সি বিন্দুতে কি হচ্ছে, বি বিন্দু কি, ডি বিন্দু কি, সেটা তুমি এখানে করতে পারো, ঠিক আছে? এই যে এখানে সূত্র দিয়ে করা হয়েছে, এগুলো একটু তোমরা করবা, খুবই গুরুত্বপূর্ণ, এটা সরাসরি গণনা করতে পারে। আর এগুলো হচ্ছে এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমাদের জনসংখ্যা কেমন, শিক্ষিতের হার, অশিক্ষিতের হার, ঠিক আছে? যেমন এই পয়েন্টটা বলতে পারে, এটা একটা এমসিকিউ, তোমরা লিখে রাখো, পরীক্ষা আসবেই, লিখে রাখো, পরীক্ষায় এমসিকিউটা আসছে, যে বাংলাদেশে যে জনসংখ্যা, সেই জনসংখ্যার মধ্যে কৃষিখাতে, কৃষি শক্তিতে বা কৃষিখাতে নিযুক্ত আছে কত পরিমাণ মানুষ? উত্তর হচ্ছে 40.6% কৃষিক্ষেত্রে নিয়োজিত আছে কর্মক্ষম মানুষের মধ্যে বাংলাদেশে। আর অকৃষি ক্ষেত্রে যারা কৃষিকাজ করে না, যেমন শিল্প এবং সেবার মধ্যে জড়িত আছে 59%, 59.4। আর যদি স্পেসিফিক বলা হয় তাহলে শিল্প হচ্ছে 20, আর হচ্ছে সেবা হচ্ছে 39% যুক্ত আছে। তাহলে এটা হুবহু পরীক্ষা কমন আসতে পারে, ঠিক আছে? আরেকটা কমন আসতে পারে কি জানো, যে এই যে কৃষির অবদান জিডিপিতে কত? তো হচ্ছে কৃষির অবদান, কৃষিক্ষেত্রের অবদান জিডিপিতে লাস্ট অনুযায়ী, লাস্ট মানে হচ্ছে 2022-23 এরকম পাবা বইয়ে। সো এটা অনুযায়ী হচ্ছে তোমার প্রায় 11.5 এরকম, মানে 11.5%-এর কাছাকাছি। এবার মনে রাখবা, ঠিক আছে? কাছাকাছি মনে রাখলে হবে, পরীক্ষা অপশন ওইটা কাছাকাছি যেটা সেটা আনসার করবা। অপশনে দেখবা যে 11% আসছে, অপশনে দেখবে 25% আসছে, 35% আসছে, 50% আসছে, তাহলে কোনটা আনসার হবে? 11% আনসার করবা, ঠিক আছে? 11.5 হচ্ছে কৃষিক্ষেত্রের অবদান জিডিপিতে। আর শিল্পক্ষেত্রের অবদান হচ্ছে জিডিপিতে, শিল্পক্ষেত্রের অবদান হচ্ছে 37.something, ভুলে গেছি কত, এটা হবে। আর সেবা ক্ষেত্রের অবদান হচ্ছে, সেবা ক্ষেত্রের অবদান হচ্ছে 51.something, ঠিক আছে? এই 6টা জিনিস থেকে পরীক্ষায় একটা পাবাই পাবা, লিখে রাখো। এটা আমি বলছি, যদি না আসে তাহলে আমার নাম পাল্টা দিও, ঠিক আছে? তাহলে কি বলছি বলো, যে জিডিপিতে কৃষিক্ষেত্রের অবদান কেমন, শিল্পক্ষেত্রের অবদান কেমন, সেবা ক্ষেত্রের অবদান কেমন, কত পার্সেন্ট, সেটা মনে রাখবা। আরটা মনে রাখবা কি, যে কৃষিক্ষেত্রে কি পরিমাণ মানুষ নিযুক্ত আছে, অর্থাৎ শ্রমশক্তি নিযুক্ত আছে 40%, শিল্পক্ষেত্রে 20%, সেবা ক্ষেত্রে 39%, আর এই দুটো মিলে অকৃষিকাজ সেটা 59%, ঠিক আছে? মনে থাকবে। আমি কি বেশি দ্রুত কথা বলতেছি?
জাহেদ বলছে স্পেশাল ব্যাচে অফলাইনে এখনো কি 7,000 টাকা নিচ্ছেন? আচ্ছা শোনো, যারা আমাদের অফলাইনে স্পেশাল ব্যাচে ভর্তি হতে চাচ্ছ, আমাদের ডিসকাউন্ট ছিল গত মাস পর্যন্ত। গত মাসে আমরা হচ্ছে 10,000 টাকা কোর্সটা 7,000 টাকায় আমরা ভর্তি নিয়েছি। সো আমাদের এই মানে স্পেশাল ব্যাচের ডিসকাউন্টের যে সময়, সেই সময় শেষ হয়ে গেছে। তবু যদি কারো স্পেশাল প্রবলেম থাকে আমার সাথে যোগাযোগ করবা, ইনশাল্লাহ আমি চেষ্টা করব কমায় রাখার জন্য, ঠিক আছে? সো আমরা সবাই হ্যাঁ হ্যাঁ নাম পাল্লার ঝুঁকি নিয়ে নিলাম, ঠিক আছে? হ্যাঁ, সেবা ক্ষেত্রে 51%-এর মতো, 51%। এটা 51%-এর মতো, 51.সামথিং, ঠিক আছে? 51%-এর মতো। একটু মনে রাখতে পারলে হবে। আমি যতটুকু বলতেছি তত মনে রাখতে পারলে হবে। আচ্ছা, বাংলাদেশের জনসংখ্যা কাম্য জনসংখ্যা না, না বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে অধিক জনসংখ্যা। বাংলাদেশের জনসংখ্যা এখন কি অধিক, ঠিক আছে? বেশি জনসংখ্যা এটা বলবা। আচ্ছা, এটা একটু মনে রাখবা। তো এগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। আমি চাইলে তো প্রত্যেকটা জিনিস দ্রুত বোঝাতে পারি এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলতে পারি, কিন্তু এটা তো করতে গেলে অনেক লং হয়ে যাবে ক্লাসটা, বুঝছো? সেজন্য পারতেছি না আর কি। তো এটার জন্য আমি আসলেই আন্তরিকভাবে দুঃখিত। আমি তো 6 ঘন্টা ক্লাস নিলে তোমাকে আমি ইম্পর্টেন্ট বিষয়গুলো হয়তো বুঝে দিতে পারবা। 6 ঘন্টা 8 ঘন্টা ক্লাস নিলে তো সেটা তো আমি 1 ঘন্টার মধ্যে কভার করবো, সেজন্য হয়তো সবকিছু বলতে পারতেছি না, ঠিক আছে? বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণের কার্যক্রম এগুলো একটু দেখবা, জাস্ট একটু থিওরির জন্য পড়বা আর কি। নিয়ন্ত্রণের জন্য কি কাজ করতেছে, মানব সম্পদ উন্নয়ন কাকে বলে সেটা দেখবা। এইটা খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ পাবা একটা, যে বাংলাদেশে না, আমরা মানব সম্পদ উন্নয়নের সূচক হচ্ছে 3টা, এমসিকিউতে আসবে। মানব সম্পদ উন্নয়নের সূচক কয়টা? 3টা। আয়ুষ্কাল, জ্ঞান অর্জন বা শিক্ষা অর্জন, জীবনযাত্রা মান উন্নয়ন। অর্থাৎ যে একটা দেশে মানব সম্পদ উন্নয়ন হচ্ছে কিনা, মানে মানুষকে আমরা সম্পদে রূপান্তর করতে পারতেছি কিনা, একটা দেশের জনসংখ্যাকে আমরা অ্যাসেটে পরিণত করতে পারতেছি না, সেটা আমরা 3টা জিনিস দেখে বুঝবো। এক, আয়ুষ্কাল, অর্থাৎ তাদের বেশি দিন তারা বেঁচে থাকতেছে কিনা। যেমন বাংলাদেশের মানুষের আয়ুষ্কাল বাড়তেছে, তার মানে আমরা জনসংখ্যা মানব সম্পদ কি করতে পারতেছি, মানে মানব সম্পদ আমরা তৈরি করতে পারতেছি। 2, জ্ঞান অর্জন বা শিক্ষা অর্জন, অর্থাৎ একটা দেশে শিক্ষিত হার বাড়তেছে কিনা, এটাও বাড়তেছে বাংলাদেশে। 3 নম্বর হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন, অর্থাৎ বাংলাদেশের মানুষের লিভিং স্ট্যান্ডার্ড বাড়তেছে কিনা। হ্যাঁ, এই দুইটা অনেকটাই হচ্ছে, কিন্তু এটা একটু কম মন্থর গতি, বা বলতে পারে একদম ধীর গতিতে হচ্ছে। তাই বলতে পারি যে মানব সম্পদ উন্নয়ন হচ্ছে, তবে একদম ধীর গতিতে বাংলাদেশে, ঠিক আছে? এটা আমরা বলবো। তাহলে এই 3টা একটু দেখবা। আর হচ্ছে মানব সম্পদ উন্নয়নের জন্য কি কি কাজ করতেছে সেটা একটু পরে দেখবা। আর লাস্ট হচ্ছে আত্মকর্মসংস্থান, অর্থাৎ নিজের একটা কর্মসংস্থান সৃষ্টি করা, ঠিক আছে? সেখানে তোমার তো কর্মসংস্থান হবে, পাশাপাশি আরো 10 জন মানুষের কর্মসংস্থান হবে, সেটাকে আমরা বলি আত্মকর্মসংস্থান বা স্বকর্মসংস্থান। এই হচ্ছে চ্যাপ্টার 4, এইটুক গেল। আমরা চলে আসি চ্যাপ্টার 7। তাহলে 2, 3, 4, 7, 8, 9 এগুলো ভালো করে দেখবা, ঠিক আছে? তাহলে 7টা আমরা একটু দেখে ফেলি। 7-এর মধ্যে কোন কোন বিষয় তোমরা একটু দেখবা। সো 7-এর মধ্যে শুরুতে আমাদের আছে মুদ্রাস্ফীতি, মানে এই চ্যাপ্টারের নাম হচ্ছে মুদ্রাস্ফীতি। মূলত তোমাকে প্রথমে মুদ্রাস্ফীতির হার বের করা শিখতে হবে। হ্যাঁ, মুদ্রাস্ফীতির হার থেকে পরীক্ষা আসবেই। এই যে সূত্রটা, সূত্র হচ্ছে এটা, যে মুদ্রাস্ফীতির হার বের করার সূত্র হচ্ছে পিটি মাইনাস 1 ডিভাইড বাই পিটি মাইনাস 1 ইন্টু 100, ঠিক আছে? সো এটা হচ্ছে খুবই সহজ একটা সূত্র। মনে করো এই পিটি মানে হচ্ছে আমাদের হিসাব বছরের দামের স্তর বা দাম, পিটি মাইনাস 1 মানে হচ্ছে ভিত্তি বছরের দাম, পিটি মাইনাস 1 মানে হচ্ছে ভিত্তি বছরের দাম। যেমন আমি বলি 2000, মনে করো যে 2020 সালে মনে করো যে আলুর দাম ছিল 20 টাকা। 2021 সালে এই আলুর দাম বেড়ে মনে করো 30 টাকা হয়েছে। তাহলে আমি যদি বলি মুদ্রাস্ফীতির হার বের করো এটা থেকে, তাহলে কি হবে? পিটি মাইনাস পিটি মাইনাস 1 ডিভাইড বাই পিটি মাইনাস 1। পিটি মানে কি? পিটি মানে হচ্ছে হিসাব বছর, যেটা আপডেট বছর সেটা হচ্ছে হিসাব বছর। তাহলে 30 মাইনাস সে বছর দাম স্তর আর কি, 30 মাইনাস পিটি মাইনাস 1, অর্থাৎ সে তার আগের বছরের দাম স্তর, অর্থাৎ 20 ডিভাইডেড বাই 20 ইন্টু 100, ঠিক আছে? এই সূত্র ব্যবহার করবা, তাহলে আনসার বের হয়ে যাবে। আনসার তুমি করো, তাহলে উপর হবে 10 ডিভাইড বাই 20 ইন্টু 100, তাহলে আনসার হবে 50%। এটা হচ্ছে মুদ্রাস্ফীতির হার। তো এই সূত্রটা আসলে অনেকভাবে লেখা যায়। যেমন আমি লিখতে পারি এরকম, যে আমি লিখতে পারি Pn মাইনাস P0, এও লেখা যাবে Pn মাইনাস P0 ডিভাইড বাই P0 ইন্টু 100। এটাও কিন্তু মুদ্রাস্ফীতি বের করার সূত্র, আবার মুদ্রাস্ফীতির হার বের করার জন্য। আর বলতে পারি P2 মাইনাস P1 ডিভাইডেড বাই P1 ইন্টু 100, এটাও কিন্তু বলা যাবে মুদ্রাস্ফীতির সূত্র। আবার বলা যাবে মুদ্রাস্ফীতির হার বের করার সূত্র, আবার বলা যাবে P1 মাইনাস P0 ডিভাইড বাই P0, অর্থাৎ লিখি না এটা, আচ্ছা লিখি নেই এটা, হ্যাঁ, তাহলে এটা ইন্টু 100। তাহলে এইভাবে করে আমরা কিন্তু এখানে একটা এটা চারোটা কিন্তু সেম সূত্র। Pn মানে হচ্ছে হিসাব বছর, আর P0 মানে ভিত্তি বছর। P2 মানে হিসাব বছর, P1 মানে ভিত্তি বছর, P1 মানে ভিত্তি বছর। P1 মানে হিসাব বছর, P0 মানে ভিত্তি বছর। অনেক কনফিউজ হয়ে যাবে, স্যার এখানে তো P1 মানে ভিত্তি বছর বলছে, এখানে P1 মানে হিসাব বছর কেন বলতেছে? শোনো, আগেরটা সময় এক বড় থাকবে,
পরটা এক ছোট থাকবে। এটা যদি 1 হয় এটা হবে 0, এটা 0। এটা যদি 2 হয় এটা হবে 1, এটা 1। এটা যদি n হয় এটা হবে 0, এটা 0। ঠিক আছে? আর এটা তো pt হয়, এটা pt - 1, অর্থাৎ t থেকে 1 বাদ যাবে, t থেকে 1 বাদ যাবে, এরকম। পারবা? তাহলে প্রথমে মুদ্রাস্ফীতির হার বের করার এই সূত্র তোমাকে জানা থাকতে হবে। ওকে, তাহলে আমরা এখানে মুদ্রাস্ফীতির হার কি করলাম, যে নির্ণয় করলাম। তো মুদ্রাস্ফীতির হার বের করা শিখতে হবে। এরপর তোমাকে শিখতে হবে যে যে তোমার হচ্ছে এই যে মুদ্রাস্ফীতির চিত্র তোমাকে শিখতে হবে, যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির চিত্রটা শিখতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে যোগান রেখা। চাহিদা বৃদ্ধি পেলে চাহিদা দামের স্তর এখান থেকে এখানে চলে যায়, অর্থাৎ এখানে দামের স্তর বৃদ্ধির ফলে মুদ্রাস্ফীতির হার বের করতে হবে। পরীক্ষা এভাবে করে আসবে। আমি তোমাকে বলি, এখানে হয়তো এরকম প্রতীক দেওয়া থাকলে বলবে যে মুদ্রাস্ফীতির পরিমাণ কত। এখানে মুদ্রাস্ফীতির পরিমাণ হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা মুদ্রাস্ফীতির পরিমাণ নাম কি, P0 P1 BA। এমসিকিউতে আসতে পারে এরকম, যে মুদ্রাস্ফীতির পরিমাণ হচ্ছে P0 P1 BA, অর্থাৎ এই পুরোটাই হচ্ছে মুদ্রাস্ফীতির পরিমাণ। কিন্তু মানে যেখানে বাড়ছে আর কি, এই যে বেড়ে এখানে চলে গেছে, এই জন্য দাম আসতে পারে। কিন্তু পরীক্ষা যদি এখানে প্রতীক না দিয়ে এখানে একটা সংখ্যা দেয়, মনে করি এখানে দিল 10, এখানে দিল 20, এভাবে দিল, মানে এই জায়গায় সংখ্যা না দিয়ে প্রতীক না দিয়ে সংখ্যা দিল। যদি বলে মুদ্রাস্ফীতির হার বের করতে, এখন যদি মুদ্রাস্ফীতির হার বের করতে বলবে, তো মুদ্রাস্ফীতির হার বের করতে বলে ওই যে সূত্র মনে রাখবা, Pn মাইনাস P0 ডিভাইড বাই P0 ইন্টু 100। একটু আগে যে সূত্র বলছি সেটাই, বুঝছো? তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে Pn মানে হচ্ছে হিসাব বছর। দেখো, হিসাব বছর মানে হচ্ছে যেটা পরবর্তীতে AD1, মানে এটা ছিল আগে, এটা হচ্ছে পরবর্তীতে চাহিদা বৃদ্ধি পেয়েছে আর কি। তো তার মানে 20, এটা হবে 20, Pn এর মান হবে 20। আর P0 মানে হচ্ছে আগে কত ছিল, আগে ছিল 10, আর 10 দিয়ে ভাগ করবো, 100 দিয়ে গুণ করবো। ঠিক আছে? তাহলে আনসার হবে 10কে 10 দিয়ে ভাগ করলে এটা হবে 100%। ঠিক আছে? অর্থাৎ মুদ্রাস্ফীতির হার হচ্ছে 100% বের হবে। এই চিত্র দিয়ে পরীক্ষা আসবেই ম্যাথ। ঠিক আছে? মূলত এই চিত্র দিয়ে আসবে বিধে তোমাকে ওইটা শিখাইছি, যে মুদ্রাস্ফীতির হার বের করার সূত্র এটা শিখাইছি, এটা দিয়ে আসবে মূলত। ঠিক আছে? আর একটা চিত্র আছে, সেটা হচ্ছে বাধাজনিত বা ব্যয়বৃদ্ধিত মুদ্রাস্ফীতি, সেটা চিত্র দেখা দিই। বাধাজনিত বা ব্যয়বৃদ্ধিত মুদ্রাস্ফীতির চিত্রটা দেখা দিই, এই যেখানে আছে, এই যে এটা মনে রাখতে হবে। তো এটার মধ্যে কেমন হবে, এটা হচ্ছে এখানে চাহিদা রেখা, এটা হচ্ছে যোগান রেখা। এই বাধাজনিত বা ব্যয়বৃদ্ধিত মুদ্রাস্ফীতির ক্ষেত্রে যোগান হ্রাস পায়। সো যোগান যদি কমে যায়, যোগান রেখা এখানে চলে আসে, যার ফলে দাম ছিল এখানে, হয়ে গেছে এখানে। তাহলে মুদ্রাস্ফীতি যদি পরিমাণ বের করতে বলি, এখানে মুদ্রাস্ফীতির পরিমাণ কত, P0 P1 E1 E0। এই যে P0 P1 E1 E0, এই জায়গাটাকে আমরা বলবো মুদ্রাস্ফীতির পরিমাণ। কিন্তু আমি যদি বলি মুদ্রাস্ফীতির হার কত, মুদ্রাস্ফীতির হার কত বলে, তখন এখানে সংখ্যা দেওয়া থাকবে। হ্যাঁ, এখানে দেওয়া আছে মনে করো 10, এখানে দেওয়া আছে 15। তাহলে তুমি যদি বলি মুদ্রাস্ফীতির হার কত, তাহলে কেমন করবা, ওই যে তাহলে হবে Pn মাইনাস P0 ডিভাইড বাই P0 ইন্টু কত হবে, 100 হবে। ঠিক আছে? তাহলে আমরা করে ফেলি, চলো। Pn এর মানে হচ্ছে আমাদের এই যে যেটা আপডেট, বর্তমানে যেটা যোগান অবস্থায় যেটা দাম স্তর, সেটা আলহামদুলিল্লাহ 15। তাহলে P0 হবে আমাদের 10 ডিভাইড বাই 10 ইন্টু কত হবে, 100 হবে। তাহলে আনসার কি, 15 থেকে 10 বাদ দাও, আনসার হবে 5। তাহলে 5কে 10 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করো, তাহলে আনসার হবে 50%। ঠিক আছে? এটা হচ্ছে মুদ্রাস্ফীতির হার বের করতে হবে। তো এই চিত্র দিয়ে পরীক্ষা আসতে পারে। এই দুটো চিত্র মনে রাখবা, বুঝছি সবাই? কয় ঘন্টা ক্লাস নেবেন? 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে আশা করি। এরপর আপনার ম্যানেজমেন্ট ক্লাস আছে না, আর বেশি করে সময় নিব না, তো দুমদম বলে দিব। এখন ম্যাথগুলো একটু দেখা দিচ্ছে আর কি তোমাদেরকে, কোন জায়গা থেকে আসবে সেটা। আবার না দিলে বলবো যে স্যার এগুলো কি ক্লাস নিলেন, কিছু তো বুঝি নেই। কয় ঘন্টা ক্লাস নেবেন? ভাই প্রথমত ধরেন, হ্যাঁ বলতেছে, একটু সময় দাও, সব বলবো, একটু সময় দাও আমাকে। দেখো, এরপর হচ্ছে আমাদের, তাহলে এটা গেল, এইভাবে পড়বা। তাহলে এই দুটো জায়গাতে ভালো করে পড়বা। মুদ্রাস্ফীতি হার বের করার ক্ষেত্রে এই দুটো চিত্র ভালো করে পড়বে, এই দুটো চিত্র থেকে পরীক্ষা আসবেই। ঠিক আছে? এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি পরিমাপের পদ্ধতি। এই পদ্ধতিগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সবচেয়ে বেশি পরীক্ষা আসে, সেটা হচ্ছে এটা 3 নাম্বারটা। হ্যাঁ, এটা হচ্ছে 5 স্টার, এটা 5 স্টার। সিপিআই পদ্ধতি অবশ্যই করে যাবা। ঠিক আছে? মনে থাকবে, সিপিআই পদ্ধতি অবশ্যই করবে। আরটা করবে এটা 1 নাম্বারটা, সিপিআই আর হচ্ছে সূচক সংখ্যা। এই দুইটা ভালো করে পড়বা, বা এগুলো না পড়লেও চলবে, কিন্তু সিপিআই আর সূচক সংখ্যা অবশ্যই তোমাকে পড়তে হবে। এই দুইটা থেকে পরীক্ষা আসবে। ঠিক আছে? মুদ্রাস্ফীতি পরিমাপের পদ্ধতি। ঠিক আছে? এগুলো প্রত্যেকটা ম্যাথ এখানে দেওয়া আছে, ইজেনিউস বইতে খুব সুন্দর করে সাজানো আছে। তোমাদের যে বই, সেই বই আশা করি তোমরা কমন পাবা, মানে সেই বই থেকে তোমরা পড়লে হবে। ঠিক আছে? এই সূচক সংখ্যাটা পড়বা, আর হচ্ছে গুরুত্বশীল সূচক সংখ্যাটা পড়বা, সরি সিপিআই ভোক্তার দাম সূচক, এটা পড়বা।
ঠিক আছে, সূত্র দিয়ে মাইন্ড করতে হয়, সেইটা করবা, এই দুটো করলে হয়ে যাবে আশা করি। ঠিক আছে, এরপর আসতে আমাদের মুদ্রাস্ফীতির মুদ্রাস্ফীতির কারণ। দেখো এই চ্যাপ্টার থেকে প্রশ্ন দিলে থিওরি আর ম্যাথ মিক্স করে দিবে, অর্থাৎ তোমাকে যদি মুদ্রাস্ফীতির হার বের করতে বলে তখন তোমাকে বলবে এই মুদ্রাস্ফীতির হার থেকে রক্ষার জন্য কি করতে হবে, তারপরে মুদ্রাস্ফীতির প্রতিকার উপায়গুলো লিখতে হবে। আর যদি বলে এই মুদ্রাস্ফীতি হওয়ার কারণগুলো কি, তাহলে মুদ্রাস্ফীতির কারণগুলো তোমাকে লিখতে হবে। তার মানে থিওরি আর ম্যাথ মিক্স করে আসবে, সেজন্য মুদ্রাস্ফীতির কারণগুলো পয়েন্টগুলো ভালো করে মুখস্থ করে ফেলবা, কেমন? তারপর হচ্ছে মুদ্রাস্ফীতি, বাংলাদেশের মুদ্রাস্ফীতির কারণ সেম, মুদ্রাস্ফীতির কারণগুলো পড়লে বাংলাদেশের মুদ্রাস্ফীতির কারণ সেম বলতে পারো, সবগুলি সেম, একটু বলে একটু বুঝতে পারবা। এরপর আসলে মুদ্রাস্ফীতি প্রভাব, মুদ্রাস্ফীতি হলে কি হয় না হলে কি হয়, তোমরা আমাকে বলো তো, মুদ্রাস্ফীতি ভালো না মুদ্রা সংকোচন ভালো, কোনটা ভালো? কোনটা ভালো, মুদ্রাস্ফীতি ভালো না মুদ্রা সংকোচন ভালো? তোমাদের মনে কি হয়, তোমাদের মতে কি মনে করো যে কোনটা ভালো? কেমন আছেন ভাইয়া? লেট হয়ে গেল। আসি ভালো আছি, লিজা ভালো আছি আলহামদুলিল্লাহ। সোহাগ আছে, তোমার জন্য শুভকামনা। সোহাগ বলছে আজকে কি সাজেশন দিবেন নাকি? এই যে সাজেশন দিয়ে দিলাম না, বলে ফেলতেছি, এগুলো সবই সাজেশন, এগুলো সবই সাজেশন। আবার বলতেছি, তোমরা যারা এখন এফআরবি ব্যাচে ভর্তি হওয়া নাই পড়ালেখার, সো দ্রুত ভর্তি হয়ে যাও। আমাদের 10 তারিখ পর্যন্ত আমরা 2000 টাকা ডিসকাউন্টটা রাখবো, এরপরে এটা 2400 টাকায় তোমাদের ভর্তি হতে হবে। হ্যাঁ, কোর্সটার মধ্যে যারা ভর্তি হতে চাচ্ছ দ্রুত ভর্তি হয়ে যাও। ফার্স্ট ক্লাস সেকেন্ড পেপারে সব বিষয়ে পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন পাবা ইনশাল্লাহ। আচ্ছা, দুইটাই ভালো, অনেকে বলছে দুইটাই, সরি কোনোটাই ভালো না, অনেকে বলছে সংকোচন ভালো। শোনো, মূলত মুদ্রাস্ফীতি হলে সেটাও ভালো না, মুদ্রা সংকোচন সেটাও ভালো না, তাহলে স্যার কোন দিকে যাবো? যেটা যাবো সেটা হচ্ছে মৃদু মুদ্রাস্ফীতির দিকে যাবো। মুদ্রাস্ফীতি আর মৃদু মুদ্রাস্ফীতি সেম জিনিস, তবে মুদ্রাস্ফীতি মানে বোঝাচ্ছে অতিরিক্ত মুদ্রাস্ফীতি হওয়া, কিন্তু আমরা মৃদু মুদ্রাস্ফীতি মানে বোঝাচ্ছি যেখানে মুদ্রাস্ফীতির হবে 0 থেকে 5%-এর মধ্যে, অর্থাৎ যে জিনিসের দাম গত বছর 100 টাকা ছিল, এই বছর যদি সেই জিনিসের দাম 105 টাকা হয়, তার মানে 5% ইনফ্লেশন হয়েছে। এরকম 5%-এর মধ্যে যদি থাকে ইনফ্লেশন, তাহলে সেটাকে আমরা মৃদু মুদ্রাস্ফীতি বলি। সো এটা হইলে ভালো, কারণ এটার ফলে ব্যবসায়ীরা কি হতে পারে, লাভ করতে পারে মোটামুটি কিছুটা, আর সাধারণ যারা পাবলিক থাকে তাদেরও বেশি কষ্ট হয় না, একটু কষ্ট হয় আর কি। কিন্তু যদি দাম কমে যায় এটা খারাপ, মানে মুদ্রা সংকোচন হওয়াটা খারাপ। কেন খারাপ? কারণ জিনিসপত্রের দাম কমে গেলে ব্যবসারা লাভ করতে পারবে না, আর ব্যবসারা লাভ করতে না পারলে, তারা প্রফিট করতে না পারলে তাদের টাকা কম সঞ্চয় করতে পারবে, আর টাকা কম সঞ্চয় করতে পারলে তারা নতুন বিনিয়োগ করতে পারবে না, আর নতুন বিনিয়োগ করতে না পারলে কর্মসংস্থান কম হবে, আর কর্মসংস্থান কম হলে বেকারত্ব দেখা দিবে। সেজন্য মুদ্রা সংকোচন টোটালি ভালো নয়, এটাকে ডিপ্রেশন বলা হয় ইকোনমিক্সে। ঠিক আছে, মানে মুদ্রা সংকোচন টোটালি ভালো নয়। মুদ্রাস্ফীতি ভালো, সেটা হচ্ছে মৃদু মুদ্রাস্ফীতি আমরা বলবো। হ্যাঁ, মন্ডল আছে আমাদের সাথে, কোনটা ভালো না? হ্যাঁ, কোনটা ভালো নয়। তারপর হচ্ছে সোহাগ আছে, ভাইয়া শুধু অর্থনীতি কোনো ব্যাচ আছে? হ্যাঁ, শুধু অর্থনীতি আমাদের ইকোনমিক্স টার্গেট প্লাস ব্যাচ আছে, তোমরা চাইলে সেটা তো ভর্তি হতে পারবা। ইকোনমিক্স টার্গেট প্লাস ব্যাচের ফি হচ্ছে 999 টাকা, আর এফআরবি ব্যাচের ফি হচ্ছে 2000 টাকা। আর যারা অফলাইন আমাদের চকবাজার ব্রাঞ্চে পড়তে চাচ্ছ, তোমরা কিন্তু আমাদের অফলাইন ব্যাচে ভর্তি হতে পারবা। স্পেশাল ব্যাচ শুরু হচ্ছে ফেব্রুয়ারি থেকে, সেই ব্যাচে এখন আমাদের ডিসকাউন্টে ভর্তি চলতেছে। 10,000 টাকা কোর্সে তোমরা 2000 টাকা ডিসকাউন্ট 8,000 টাকাতে ভর্তি হতে পারবা। ঠিক আছে, সো চলে আসবা যারা আমাদের চকবাজার আশেপাশে আসো চট্টগ্রামে। হ্যাঁ, তাহলে আমরা বলবো মৃদু মুদ্রাস্ফীতি ভালো। ঠিক আছে, এটা মনে রাখবা। তারপর আসো, এরপর আমি যদি বলি মুদ্রাস্ফীতির, হ্যাঁ মুদ্রাস্ফীতি এখানে প্রতিকার উপায় খুবই গুরুত্বপূর্ণ। মুদ্রাস্ফীতি আমরা কন্ট্রোল করতে চাই, 3টা উপায় আছে। একটা হচ্ছে মুদ্রাস্ফীতি আর্থিক নীতি, রাজস্ব নীতি, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের প্রধান কার্যক্রম। এই 3টাই আমাদের গুরুত্বপূর্ণ, এই 3টা ভালো করে পড়বা। কেমন? মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায় পরীক্ষা আসবে, যদি ম্যাথ আসে সাথে থিওরি আসবে। চ্যাপ্টার এইটুকুই ক্লোজ। আমরা চলে আসি পরবর্তী অধ্যায়। হ্যাঁ, পরবর্তী অধ্যায় হচ্ছে চ্যাপ্টার 8, খুবই ছোট্ট একটা অধ্যায়, এবং একটা সিকে তোমাদের পরীক্ষা অবশ্যই আসবে। ও আচ্ছা, আটটা তো বিষয় বলি নাই, কোন চ্যাপ্টার থেকে কয়টা আসবে? আচ্ছা বলে দিচ্ছি একটু পরে, একটু এটা আমি দেখাই দিই, তারপর আমি বলে দিচ্ছি কোন চ্যাপ্টার থেকে কয়টা আসবে। শর্ট সিলেবাসগুলো বাইরেগুলো দেখাবো না, কারণ সেগুলো থেকে পরীক্ষা কম আসবে। তোমরা শর্ট সিলেবাসগুলো আগে ভালো করে পড়ো। ঠিক আছে, দেখো আন্তর্জাতিক বাণিজ্য থেকে মূলত কোন জায়গা থেকে প্রশ্ন আসবে? আন্তর্জাতিক বাণিজ্য থেকে মূলত আন্তর্জাতিক বাণিজ্য এবং অভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে পার্থক্য, এখান থেকে প্রশ্ন আসতে পারে। 2 নাম্বার জায়গায় প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে আমাদের রপ্তানি পণ্যসমূহ, আমদানি পণ্যসমূহ। অর্থাৎ আমরা কি কি দ্রব্য রপ্তানি করে থাকি, আমদানি করে থাকি। হ্যাঁ, আমাদের আমদানি করে থাকি আমরা 3 ধরনের দ্রব্য: প্রাথমিক দ্রব্য, শিল্পজাত দ্রব্য এবং মূলধনী দ্রব্য। ঠিক আছে, প্রাথমিক দ্রব্যগুলো কি কি, নামগুলো মুখস্থ করে ফেলবা। প্রাথমিক দ্রব্য হচ্ছে খাদ্যশস্য, তৈলবীজ, অপরিশোধিত পেট্রোলিয়াম, কাঁচা সোনা। বিদ্যুৎগুলো পড়ার দরকার নেই, শুধু নামগুলো মুখস্থ করবা। হ্যাঁ, প্রাথমিক দ্রব্য কোনটা এটা মুখস্থ করবা। শিল্পদ্রব্য কোনগুলো হিসেবে, কোনগুলো আমরা রপ্তানি আমদানি করে থাকি সেগুলো এখানে করবা। আর হচ্ছে মূলধনী দ্রব্য হিসেবে কি আমদানি করে থাকি সেটা পড়বা। আর রপ্তানি দ্রব্য হচ্ছে বাংলাদেশে 2 ধরনের, আমরা 2 ধরনের পণ্য রপ্তানি করে থাকি, একটা প্রচলিত, একটা অপ্রচলিত। প্রচলিত মানে হচ্ছে যেগুলো আগে থেকে রপ্তানি করতাম, এখনো রপ্তানি করি সেটা। আর অপ্রচলিত মানে হচ্ছে যেগুলো আগে রপ্তানি করতাম না, রিসেন্টলি রপ্তানি শুরু করেছি, রিসেন্টলি রপ্তানি করতেছি, সেটা হচ্ছে অপ্রচলিত রপ্তানি পণ্য। নামগুলো ঠাড়া বুঝতে হবে যে প্রচলিত রপ্তানি পণ্য কোনগুলো, অপ্রচলিত রপ্তানি কোনগুলো, এমসিকিউ সিকিউ সব জায়গায় রাখবে। ঠিক আছে,
তাহলে এটা ভালো করে দেখবা। এরপর আছে রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ হবে, সিকিউ আসলে এখান থেকে প্রশ্ন আসতে পারে, রপ্তানি বাণিজ্য কেমন সম্প্রসারণ করবে সেটা আসতে পারে। এরপর বিশ্বের এখান থেকে সিকিউ আসার সম্ভাবনা কম, জাস্ট একটু পড়ে দেখবা। বৈদেশিক সাহায্য, হ্যাঁ এখানে একটা বিষয় আছে যে বৈদেশিক সাহায্য বৈদেশিক বাণিজ্য কোনটা ভালো, এরকম প্রশ্ন আসতে পারে। তার আনসার হচ্ছে বৈদেশিক বাণিজ্য ভালো বৈদেশিক সাহায্যের তুলনায়, কারণ বৈদেশিক সাহায্য হলে তারা আমাদেরকে বিভিন্ন শর্ত জুড়ে দেয়, তারা বলে যে এই শর্ত পালন করতে হবে তাহলে আমরা তোমাদেরকে ঋণ দিব, কিন্তু তাহলে আমরা যদি বাণিজ্য করি তাহলে তো আমাদের শর্ত দেওয়ার কোনো সুযোগ নাই, আমরা টাকা পণ্যের বিনিময়ে আমরা টাকা নিব, তাই না? সেক্ষেত্রে হচ্ছে তারা আমাদের শর্ত দিতে পারে না, কিন্তু সাহায্য নিলে তখন আমাদেরকে শর্ত দিয়ে দেয়, ঠিক আছে? তাহলে অধ্যায়টা খুবই ছোট, একটু দেখলে কিন্তু তোমরা পারবা, খুব ইজিলি তোমরা আনসার করতে পারবা। চলে আসি আমরা এর পরবর্তী অধ্যায় হচ্ছে আমাদের চ্যাপ্টার 9। এটাও গুরুত্বপূর্ণ অধ্যায়, এখান থেকে 2টা সিকিউ আসবে এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে? চলো আমরা দেখি। আচ্ছা 2টা সিকিউ আসার সম্ভাবনা নাই, যেহেতু তোমাদের ফুল সিলেবাস, একটা আসবে একটা আসবে। দেখো আমরা একটু বলি যে সরকার অর্থব্যবস্থা থেকে কোন কোন জায়গাগুলোকে ভালো করে ফোকাস করবা। মূলত সরকারের আয় উৎস 2টা, কর রাজস্ব, কর বহির্ভূত রাজস্ব। এই যে কর রাজস্বের মধ্যে 2টা আছে, প্রত্যক্ষ কর, পরোক্ষ কর। এটা পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যক্ষ আর পরোক্ষের মধ্যে পরীক্ষার প্রশ্ন আসবেই, ঠিক আছে? এছাড়াও ফি, অভ্যন্তরীণ ঋণ, বৈদেশিক ঋণ, এগুলো হচ্ছে একটু মানে ভালো করে দেখবা, ইয়ার জন্য এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ আর কি, ঠিক আছে? তাহলে মূলত হচ্ছে প্রত্যক্ষ আর পরোক্ষ করটা ভালো করে দেখবা, এই যেখানে আছে প্রত্যক্ষ কর পরোক্ষ করের মধ্যে পার্থক্য ভালো করে দেখবা। আর কর বহির্ভূত রাজস্বের মধ্যে ফি এবং কর মধ্যে পার্থক্য, এটা দেখবা 2 নাম্বার অনুধাবনের জন্য আসতে পারে, কর এবং ফির মধ্যে পার্থক্য, ঠিক আছে? আর ঋণের উৎস হচ্ছে 2টা, অভ্যন্তরীণ উৎস বাজে উৎস, এখান থেকে সিকিউ আসতে পারে বাই চান্স, ঠিক আছে? তো এটা একটু দেখে নিবা। এরপর আস্তে আস্তে এই যেটা যে সরকারের আয়ের উৎস, অর্থাৎ সরকার যে ইনকামগুলো করে সেগুলো আসলে কোন কোন মাধ্যমে ইনকাম করে। এনআরবি নিয়ন্ত্রিত কর রাজস্ব, অর্থাৎ এনআরবি মানে হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, জাতীয় রাজস্ব বোর্ড, সেটা কর্তৃক কি কি ইনকাম তারা করে থাকে, মানে কি কি করগুলো নিয়ে থাকে, এনবিআর বহির্ভূত কর রাজস্বগুলো কি, কর বিধিত প্রাপ্তিগুলো কি। যেমন এনবিআর মাধ্যমে আয়কর, মূল্যসংযোজন কর, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, আবগারি শুল্ক, সম্পর্ক শুল্ক, এগুলো হচ্ছে এনবিআর কর্তৃক নিয়ন্ত্রণ হয়ে থাকে। আর এনবিআর বহির্ভূত যেগুলো আছে সেগুলো হচ্ছে এই যে মাদক শুল্ক, যানবাহন শুল্ক, এগুলো। আর কর বিধিত যেগুলো প্রাপ্তি আছে, টাকা পায়, সরকার ইনকাম পায়, সেগুলো হচ্ছে এগুলো একটু দেখবা। আর বাংলাদেশ সরকারের আয় বৃদ্ধির উপায়, এটা সিকিউর জন্য গুরুত্বপূর্ণ। সরকারি ব্যয়ের ক্ষেত্রে যদি বলি, সরকারি ব্যয়টা মূলত 2 ধরনের, কেন্দ্রীয় ব্যয়, স্থানীয় ব্যয়। কেন্দ্রীয় ব্যয় মানে হচ্ছে যেটা আমাদের এই যে ইউনিয়ন পর্যায়ে বা উপজেলা পর্যায়ে যেগুলো খরচগুলো হয় বিভিন্ন এমপি মন্ত্রীর মাধ্যমে, সেগুলো। স্থানীয় ব্যয় মানে হচ্ছে যেমন তার পদ্মা সেতু হয়েছে, কারো কোনো এমপির মাধ্যমে আসে নাই, বা কোনো স্থানীয় মাধ্যমে আসে নাই, সেটাকে আমরা বলি কেন্দ্রীয় সরকার ব্যয়। যেমন ধরো শিক্ষা খাতে ব্যয়, স্বাস্থ্য খাতে ব্যয়, হ্যাঁ এগুলো হচ্ছে বড় ব্যয়, এগুলো হচ্ছে স্থানীয় সরকারের ব্যয়। এগুলো একটু পড়বা, সরকারি ব্যয়, কেন্দ্রীয় ব্যয়, সরকারি ব্যয়, এগুলো পার্থক্য বলতে এগুলো লাগবে না। এই যে এটা বলতে পারি যে বাংলাদেশের ব্যয়ের উদ্দেশ্য, বাংলাদেশের সরকারের যে ব্যয়, সে ব্যয়ের উদ্দেশ্যগুলো কি? 1, আমাদের মৌলিক চাহিদা পূরণ করে। 2, রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য। স্থিতিশীল অর্থনীতি বিরাজ করার জন্য, আর্থসামাজিক অবকাঠামো উন্নয়নের জন্য, ঠিক আছে? তারপর হচ্ছে সরকারি এই 4টা জিনিস মনে রাখবা যে বাংলাদেশ সরকারের ব্যয়ের উদ্দেশ্যগুলো কি, এটা সিকিউরিটি আসতে পারে। চ্যাপ্টারটা একটু, ঠিক আছে? বা এগুলো দেখা দরকার পড়বে না, তোমরা একটু পড়ে দেখতে পারো, সিকিউর জন্য গুরুত্বপূর্ণ না পক্ষে, ঠিক আছে? সিকিউর জন্য গুরুত্বপূর্ণ না। তো আমরা হচ্ছে মোটামুটি শর্ট সিলেবাসের সবগুলো অধ্যায় বলে দিয়েছি, ঠিক আছে? এই ফুল সিলেবাসগুলো বলতে হবে, একটু আমাকে বলো তো, ফুল সিলেবাসগুলো বলতে হবে কিনা, মানে এর বাইরেগুলো বলবো নাকি এর স্কিপ করবো? সবাই দেখলে বাদ কি দিব? এই যে বললাম যে টপিকটা আমি বলতেছি গুরুত্বপূর্ণ, তুমি দেখো আমার ভিডিওটা তুমি ভালো করে দেখলে বুঝতে পারবো কোন জায়গায় আমি ফোকাস করতেছি। ওকে, তাহলে আমরা এখন ফুল সিলেবাসটা বলতে হবে। আচ্ছা শোনো, ফুল সিলেবাসটা তোমরা নিজের মতো করে দেখে নিও, ঠিক আছে? বেশি গুরুত্বপূর্ণ না সেই চ্যাপ্টারগুলো, তবে দেখবা যাদের বেশি ভালো প্রিপারেশন দরকার তারা দেখবা এগুলো। আমি ফার্স্ট পার্টে একটু কথা বলে নিই, ফার্স্ট পার্টে কোন কোন চ্যাপ্টার গুরুত্বপূর্ণ সেটা তো বলে দিয়েছি শুরুতে। আচ্ছা কোন চ্যাপ্টারে কয়টা সিকার সেটা একটু বলে দিই। তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে মনে হয়, ঠিক আছে? একটু বলে দিই, দেখো আমাদের যেটা 11টা চ্যাপ্টার আছে, সেকেন্ড পেপার, সরি 10টা সেকেন্ড পেপার ক্ষেত্রে যেহেতু 10টা অধ্যায় আছে, সেকেন্ড পেপার 10টা অধ্যায়ের মধ্যে আমি যদি বলি কোন অধ্যায় থেকে কয়টা সিকিউ আসবে, উত্তর হচ্ছে আমরা একটু দেখি শর্ট সিলেবাসগুলো। এই যে 2, 3, 4, 7, 8, 9, এখানের মধ্যে এই যে 4, এটা হচ্ছে 2টা প্রশ্ন আসবে, এই সপ্তম থেকে 2টা প্রশ্ন আসবে কম্পালসারি, ঠিক আছে? নবম অধ্যায় থেকে একটা, অষ্টম অধ্যায় থেকে একটা, তারপর হচ্ছে এদিকে আসছে দ্বিতীয় থেকে একটা, চতুর্থ থেকে তৃতীয় থেকে একটা। তো বাই চান্স যদি ভাগ্য ভালো হয় এখান থেকে দুটো আসতে পারে,
কটা হয়েছে 1 2 3 4 5 6 7 8, তাহলে 9 10, ঠিক আছে 9 10 এই দুটো মিলে একটা আসতে পারে 10 11, ঠিক আছে এরকম পরীক্ষা আসতে পারে সম্ভাবনা বেশি। অথবা এখান থেকে যদি একটা একটা দিয়ে দেয় তাহলে এখানে যে দুইটা বসছে এখানে দুইটা এখানে দুইটা, তাহলে সেখানে একটা করে দিবে, ঠিক আছে কিছু করার নাই। তাহলে তোমাকে দেখতে হবে 7টা প্রশ্ন কেমন আনসার করবা। তাহলে এখান থেকে তুমি যে একটা করো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা হয়ে যায় আমাদের শর্ট সিলেবাস অনুযায়ী, তুমি 8টা উত্তর করতে পারো। 8টার মধ্যে সবগুলোতে পারবে না, যেটা পারবে না সেটা ছেড়ে দিবা, বাকি 7টা লিখবা, ঠিক আছে। আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, প্রথম পত্রটা একটু বলে দিচ্ছি। প্রথম পত্রের ক্ষেত্রে আমাদের যদিও সময় নাই একটা একটা করে বলে দেওয়ার মতো, সেই সময় আমার কাছে নাই, বুঝছো, ক্লাসটা শেষ, সময় শেষ। বেশিরভাগই সেকেন্ড পেপার স্টুডেন্টদের আছে, তবুও ফার্স্ট পেপারটা একটু দেখা দিব, আমি বলে দিব। ফার্স্ট পেপারের মধ্যে আমাদের যে চ্যাপ্টারগুলো সেগুলো আমি তোমাদেরকে অলরেডি বলে ফেলছি। ফার্স্ট পেপারে কোন কোন চ্যাপ্টার দেখবা। ফার্স্ট পেপারের মধ্যে আমাদের টোটাল 10টা অধ্যায় আছে। 10টা অধ্যায়ের মধ্যে তোমরা দেখবা, এটা একটু সিরিয়াল একটু ব্যাক হয়েছে, এটা 10 নম্বর এখানে আসার কথা। আচ্ছা যাই হোক, তো অধ্যায় 1 এইটা দেখবা, অধ্যায় 1, তারপর হচ্ছে 2 3 4, তারপর হচ্ছে 8 9 10, এই অধ্যায়গুলো ভালো করে দেখবা। 5 6 7 এগুলো থিওরিটিক্যাল, এগুলো কম দেখলেও চলবে, বাট অন্য অধ্যায়গুলো ভালো করে দেখবে। এগুলো দেখবা, এখান থেকে তোমার প্রশ্ন আসবে, যেমন 5 6 থেকে একটা প্রশ্ন অবশ্যই তোমার দেবে, 7 থেকে একটা প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে বাকিগুলো থেকে যদি বলি, অধ্যায় 1 থেকে একটা প্রশ্ন অবশ্যই তুমি পাবা। অধ্যায় 2 থেকে 2টা প্রশ্ন কম্পালসারি, এটা 2 না, অধ্যায় 2 থেকে কম্পালসারি তুমি 2টা প্রশ্ন পাবা অধ্যায় 2 থেকে, ঠিক আছে। আর অধ্যায় 10 থেকে একটা থাকবে। তারপর অধ্যায় 3 থেকে তুমি অবশ্যই একটা বা 2টা প্রশ্ন পাবা, তো একটা পাওয়ার সম্ভাবনা বেশি, 2টাও পাইতে পারো ভাগ্য ভালো হলে। একটা এখান থেকে পাবো 14টা থেকে, তারপর হচ্ছে 9 থেকে 8 থেকে একটা থাকবে, 9 থেকে একটা অবশ্যই থাকবে। তাহলে কটা 1 2 3 4 5 6 7 8 9 10, আটটা থাকবে না। আটটা যেখানটা থেকে আসতে পারে, হয়তো সেটা 9 থেকে আসতে পারে প্রথম 9 অধ্যায়, অথবা এই যে থার্ড অধ্যায় আছে না, এই যে থার্ড অধ্যায় থেকে 2টা আসতে পারে, এই জায়গায় 2টা আসতে পারে, বেশি সম্ভাবনা হচ্ছে এটা 2টা আসা। তাহলে এভাবে করে পরীক্ষা আসবে। তো তুমি কোনগুলো দেখবা, তুমি যদি আমি যে শর্ট সিলেবাসে বলছি সেগুলো যদি দেখো, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা তোমার প্রিপারেশন হয়ে যায়। তাহলে 9টা থেকে তুমি কয়টা লিখবা, 7টা লিখবা, ঠিক আছে। সাবরিনা ইয়াসমিন বলছে, স্যার মাস্টার উইকের মতো আরো একটা কন্টেস্টের আয়োজন করেন। ইনশাআল্লাহ করবো, ইনশাআল্লাহ করবো করবো। কিন্তু তোমরা তো শেয়ার মেনশন করো না, তোমাদেরকে জন্য কন্টেন্ট দিতে ইচ্ছে করো না, বুঝছো, তোমরা তো শেয়ার মেনশন করো না। মাস্টার উইকে দেখো এতগুলো আমরা বললাম যে শেয়ার মেনশন করো, ইয়া করো, তো দেখা যায় যে শেয়ার মেনশন ভালো করে করে নেই, অল্প হচ্ছে। যারা করছে তারাও পুরস্কার পেয়ে গেছে, সবাই পুরস্কার পেয়ে গেছে। যারা মনে করো যে 100টা মেনশন করছে, 100 জনকে মেনশন করছে যারা কমেন্ট বক্সে গিয়ে, তারাও পুরস্কার পাইছে, বুঝছো, তারাও কিন্তু টি শার্ট পাইছে। 100 জনকে মেনশন করলে হয়ে গেছে, তাহলে দেখো কত সহজ। তো এত সহজ তো আমরা চাই না, আমরা চাইছি এটা একটা কম্পিটিশন হবে, সবাই কি করবে, শেয়ার মেনশন করবে বেশি বেশি, এক্সামগুলো ভালো করে দিবে, সেটা চিন্তা করে যাচ্ছি। কিন্তু তোমরা তো শেয়ার করো না, মেনশন করো না, তো তোমাদেরকে দিয়ে লাভ নাই। তো যখন তোমার মাধ্যমে আরো 5 জন স্টুডেন্ট পড়ালেখা সম্পর্কে জানবে, তখনই তো আমাদের ভালো লাগবে, পড়ালেখা আরো বড় হবে, ঠিক আছে, আরো বড় বড় কম্পিটিশন দিবে, আরো বড় বড় তোমাদের জন্য আয়োজন করবে। এখন আমরা যদি সেটা করতে না পারি, এই যে একটা কম্পিটিশন আয়োজন করার জন্য আমাদের অনেকটা কষ্ট হয়, খরচ হয়, এখন সেই কষ্ট দূরে আসতে হবে। আর ওটা আসবে কেমনে, যখন আমাদের কোর্স সিস্টেম ভর্তি হবে, আমাদের পড়ালেখার সাথে সবাই এঙ্গেজ হবে, জানবে কোর্সগুলো সম্পর্কে, ভর্তি হবে, তখনই তো আমরা সেই টাকা থেকে, যারা পেইড ব্যাচে ভর্তি হচ্ছে সেই টাকা থেকে আমরা তোমাদের জন্য ফ্রিতে কি করতে পারি, তোমাদের জন্য সেবা দিতে পারি, ফ্রিতে তোমাদের জন্য কাজ করতে পারবো আরো আরো। তো সেটার জন্য তোমাদের শেয়ার প্রয়োজন, তোমাদের মেনশন প্রয়োজন, বন্ধুদেরকে জানানো প্রয়োজন, এটাই চাই, আর কিছু না। আমরা যে একদম গাড়ি বাড়ি করে ফেলছি এমন না, ঠিক আছে। হ্যাঁ, যেগুলো শর্ট সিলেবাস ছিল সেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেগুলো ভালো করে দেখবা, ঠিক আছে। তাহলে আমরা আমি প্রথম পত্রগুলো দেখা দিচ্ছি না, কোনো জায়গা থেকে আসবে, তোমরা একটু কাজ করবা। সেটা হচ্ছে তোমার যদি প্রথম পত্র যদি ভালো প্রিপারেশন প্রয়োজন হয়, তুমি হচ্ছে আমাদের আমি তোমাদেরকে বেস্ট অপশন বলি, সেটা হচ্ছে তোমরা যদি পারো পড়ালেখার একটা কোর্সে ভর্তি হয়ে যাও, ইকোনমিক্সের, ইকোনমিক্স তাগাড়া প্লাসে ভর্তি চলতেছে 26-এর, ওইখানে তুমি যদি ভর্তি হও, তোমার আগে যে আমাদের ব্যাচ ছিল যেটা হয়ে যাবে, সেই ব্যাচের সবগুলো ক্লাস রেকর্ডে তুমি পেয়ে যাবা। তোমার পরীক্ষার আগে তুমি বাসায় বসে সেগুলো করবা, ক্লাসগুলো করবা, আশা করি তোমার জন্য একদম বেস্ট কি হবে, একটা প্রিপারেশন হবে। তবে সেটার জন্য তো সময় কম, তবু আমি বলবো যে টেস্ট প্রিপারেশন মানে
টেস্টের পরে তো অন্তপক্ষে তোমার কি টেস্টে তো পার হয়ে যেতে পারবা কোনোভাবে, এবং এরপর তুমি এসএসসির জন্য তোমার কাজে লাগবে এই ব্যাচটা, ঠিক আছে। সো ইকোনমিক্স টার্গেট অ্যাপ্লাস আছে সব, মানে ইকোনমিক্সের জন্য শুধু, আর যারা সব বিষয় পড়তে চাচ্ছে তাদের জন্য রয়েছে আমাদের এফআরবি ব্যাচ, ফাইনাল রিভিশন ব্যাচ, যেটা কোর্স হচ্ছে 2000 টাকা, আর ইকোনমিক্সটার কোর্স হচ্ছে 1000 টাকা, মানে 999 টাকা আর কি, ঠিক আছে। আর এফআরবি ব্যাচের ডিসকাউন্টটা কিন্তু 10 তারিখ পর্যন্ত থাকবে, এরপর আর ডিসকাউন্টটা তোমরা পাবে না, ঠিক আছে। 10 তারিখ পর্যন্ত এই ডিসকাউন্টটা থাকবে। সো আমি ক্লাসটা শেষ করবো, এখানেই। ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের, আগামী ক্লাস বলতে কি তোমাদের তার সাজেশন ক্লাস আমার হবে না, অন্যান্য সাবজেক্টের হবে, যেমন ম্যানেজমেন্ট ক্লাস হবে একটু পরে, এখন শুরু হবে। এরপর কালকে তোমাদের ক্লাস আছে। সো আচ্ছা, কালকে কি ক্লাস আছে একটু দেখাই দিই আমি তোমাদেরকে। ক্লাস আছে, তোমরা রুটিনটা আমাদের পড়ালেখা পেজে গেলেই তোমরা পেয়ে যাবা, কমেন্ট বক্সে দেওয়া আছে পোস্টে। সো আমি একটু তোমাদের দেখাই দিই। এ দেখো, কালকে তোমাদের আছে পৌরনীতি, সন্ধ্যা 7টায় তোমাদের রাসেল স্যার পৌরনীতি নেবেন। এরপর হচ্ছে বাংলা ক্লাস নিবে তোমাদের শাকিল স্যার, বাংলা ক্লাস নিবে, ঠিক আছে, সোমবারে, আগামীকালকে রাত 8টায়। ওকে, তারপর হচ্ছে সমাজবিজ্ঞান, ইংলিশ, ইসলাম ইতিহাস, হিসাব বিজ্ঞান, ফিনান্স, যুক্তিবিদ্যা, আইসিটি, ইতিহাস এভাবে করে আছে। সো সবাই এই রুটিনটা ডাউনলোড করে ফেলবো অথবা স্ক্রিনশট নিয়ে রাখবা, নিয়ে তোমরা হচ্ছে সে অনুযায়ী ক্লাসে জয়েন করবা, ঠিক আছে। অ্যাগেন কন্টেস্টের আয়োজন করেন ইনশাল্লাহ। মিলি বলছে স্যার লাইভ ক্লাস থাকবে বললেন যে শিওরলি লাইভ ক্লাস থাকবে, বললেন যে শিওরলি, বুঝি নাই তোমার কথা। যত শেয়ার করা লাগে করবো, তাও কন্টেস্ট দেন। আচ্ছা ঠিক আছে, দিব। তোমাদের আগ্রহ, এই যে লাইভ ক্লাসগুলোতে যদি এক্সট্রা বেশি থাকে তখন আমরা কন্টেস্টটা আয়োজন করতে পারি, ঠিক আছে। তোমাদের এই যে লাইভ ক্লাসগুলোতে এখন দেখো কত সুন্দর একটা ক্লাস নিলাম, এত সুন্দর একটা সাজেশন দিয়ে দিলাম, তো তোমরা মানে 100 জন ক্লাস করতেছো, 100 জনও হয় নাই, 100 জন হয়েছিল, আবার এখন কমে কত 60 জন 70 জন এরকম। তো এইগুলো ক্লাসে 200-300 জন থাকার কথা একটা ক্লাসে। তো এটা হবে কখন, যখন তোমরা মনগুলো একটু শেয়ার করবা, ভালোবাসা দেখাবা পড়ালেখার প্রতি, তখন, ঠিক আছে। লাইভ ক্লাস থাকবে, হ্যাঁ, প্রত্যেকটা কোর্সে তো লাইভ ক্লাসই, ইকোনমিক্স টার্গেট প্লাস ব্যাচ এবং এফআরবি ব্যাচ সবগুলো লাইভ ক্লাস হবে, এবং সবগুলো ক্লাস রেকর্ডেড থাকবে, সুন্দর করে সাজানো থাকবে, মানে তুমি এসএসসি পরীক্ষা পর্যন্ত ক্লাস করতে পারবা, রেকর্ডেড থাকবে। ঠিক আছে, তাহলে ক্লাসটা এখানেই শেষ করছি। তোমাদের ম্যানেজমেন্ট ক্লাস হবে একটু পরেই, যাদের ম্যানেজমেন্ট আছে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাবে ক্লাসে। দেখা হচ্ছে সবার সাথে, আসসালামু আলাইকুম।